আসসালামাইকুম স্যার। স্যার আমরা শুরু করি স্যার। হ্যাঁ, শুরু করো। আসসালামু আলাইকুম। ডিএনএ মেডিকেল মাঠের পক্ষ থেকে আয়োজিত ফ্রেশার্স গাইডলাইন সেশনের আজকের বায়োকেমিস্ট্রি প্রোগ্রামে আমাদের মাঝে অলরেডি উপস্থিত আছেন আমাদের সকলের পছন্দীয়, আমাদের সকলের প্রিয় স্যার প্রফেসর মোজাম্মেল হক স্যার। স্যারের সম্পর্কে আমি সামান্য একটু বলি। আসলে মেডিকেল লাইফে ফার্স্টে যে তিনটা সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। প্রথমত মেডিকেল লাইফে আমি আসার পরে আমার কাছে সবচেয়ে কঠিন লাগতো হচ্ছে বায়োকেমিস্ট্রি, কারণ হচ্ছে স্যারের ওই বইটা ওই সময় মাত্র নতুন আসছিল। সবাই বলতো যে লিপিং কোড হারপার পড়তে, তো লিপিং কোড হারপার পড়ার পরে অনেকের মনে হয়েছিল যে তারা মেডিকেল লাইফ ছেড়ে চলে যাবে। এমন একটা ব্যাপার, এমন কঠিন সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি। তো স্যারের এই যে বায়োকেমিস্ট্রি বইটা, এবিসি বায়োকেমিস্ট্রি বই আসার পরে আমার মনে হয় বাংলাদেশের যে নতুন ডাক্তাররা এরা নতুন একটা জীবন ফিরে পাইছে, যে হ্যাঁ, এই বায়োকেমিস্ট্রি জিনিসটা এত কঠিন না। তো স্যারের এই অবদান আমরা বিশ্বাস করি যে জুনিয়র ডাক্তাররা যারা অলরেডি স্যারের বইটা পড়ছে তারা সারা জীবন এটা মনে রাখবে, এবং মেডিকেল লাইফটা স্মুথ করার জন্য স্যারের যে অবদান আমরা বিশ্বাস করি আমাদের নতুন জুনিয়ররা যারা মাত্র আমাদের সাথে জয়েন করছে তারা ব্যাপারটা বুঝতে পারবে। তো আজকের প্রোগ্রামে আমি আছি মডারেটর হিসাবে, ডক্টর আবু মুসা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে এখন এফসিএস পার্ট 2 ট্রেইনি মেডিসিন। আমাদের সাথে হোস্ট হিসেবে আসেন ডক্টর ফাতেমা কিয়া। উনি ঢাকা মেডিকেল কলেজের এফসিএস পার্ট 2 মেডিসিন ট্রেইনি হিসেবে আছে আর কি। সো ফাতেমা কিয়াকে বলবো আজকের প্রোগ্রাম শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা প্রিয়া। আমি কিয়া, তোর কথাটা কি ইকো হচ্ছে? তোমার দুইটা ডিভাইস অন করা, একটা একটু মিউট কর। হ্যাঁ, একটা সাউন্ড কমাইলে হবে। ওকে। এখন কি ঠিক আছে? হ্যাঁ। হচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আজকে আছি ফাতেমা প্রিয়া। আমি ঢাকা না, মেডিকেল সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। তোর একটা ডিভাইস টোটালি ডিসকানেক্ট করে দে, যেটা শুধু ক্যামেরা অন করে ওটা সাউন্ড টোটালি ডিসকানেক্ট করে দে। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সরি ফর ইনকনভিনিয়েন্স। আমি ডক্টর ফাতেমা প্রিয়া। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকের প্রোগ্রামটিতে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। আমি আমাদের ফার্স্টে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফ্রেশার যে ডক্টর আছেন, আমাদের মোস্ট জুনিয়র ডক্টর যারা সবেমাত্র আজকে মেডিকেল কলেজে পা রেখেছেন, যারা সকালবেলা অলরেডি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে এসেছো তোমরা মেডিকেল কলেজে। অলরেডি একটা তোমাদের বেসিক নলেজ হয়েছে হয়তো ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি তিনটা সাবজেক্ট নিয়ে। তারপরও একদিনে তো পুরোটা জানা সম্ভব হয় না, বা আমাদের ফার্স্ট ইয়ারে আমরা এত বড় সিলেবাস, আমাদের একটা প্রপার গাইডলাইনের দরকার হয়, যেটা মানে আমাদের সময় আমরা এরকম স্যারদের কাছ থেকে সরাসরি গাইডলাইন হয়তো অনলাইনে পাইনি। আমাদের আজকে আমাদের সাথে আছে আমাদের মানে আমাদের বায়োকেমিস্ট্রি যে সাবজেক্ট, আমাদের ফার্স্ট ইয়ারের তিনটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, এবং যার বই আমাদের পড়তে হয় ফার্স্ট ইয়ারে, মানে অত্যন্ত আমাদের বায়োকেমিস্ট্রি হিসেবে সেভিয়ার বই যেটাকে বলা চলে এবিসি বায়োকেমিস্ট্রি, সেই বইয়ের রাইটার আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয়, আমাদের শ্রদ্ধেয় মেন্টর প্রফেসর মোজাম্মেল হক স্যার। আমরা স্যারের কাছ থেকে সরাসরি গাইডলাইন শুনতে পাচ্ছি, যেটা তোমাদের জন্য একটা ব্লেজিং বলা চলে। তো তোমাদের যদি কারো বায়োকেমিস্ট্রি নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, তোমরা স্যারকে সরাসরি কোশ্চেন করতে পারো মাইক অন করে, অথবা তোমরা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারো স্যারকে। আজকে ইনশাআল্লাহ স্যার আমাদেরকে বায়োকেমিস্ট্রি নিয়ে একটা প্রপার গাইডলাইন দিবেন আমাদের জুনিয়র ডক্টরদেরকে। আমাদের দেখা যায় যে ফার্স্ট ইয়ারে তিনটা সাবজেক্ট অনেক বাস সাবজেক্ট, বিশেষ করে ফিজিওলজি আর অ্যানাটমি পড়তে যে আমাদের বায়োকেমিস্ট্রিটা খুব কম পড়া হয়, কারণ দেখা যায় আমাদের ফার্স্ট ইয়ারে প্রতিদিনই বলতে গেলে 200-2টা করে আইটেম দিতে চায়। তো দেখা যায় যে ফিজিওলজি পড়তে চায়, বায়োকেমিস্ট্রি আইটেমের পড়া কম হয়। আমরা বুঝতে পারি না যে আমাদের বায়োকেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি কতটুকু পড়া উচিত। এটা কি হচ্ছে আমাদের শুধু গাইড বই পড়লেই হবে, না লেকচার পড়লেই হবে, নাকি আমাদের টেক্সট বুকটাও দরকার হবে, বা এই বায়োকেমিস্ট্রিটা আমাদের পরবর্তীতে আমাদের ক্লিনিক্যাল লাইফে কতটুকু কাজে লাগবে, নাকি এটা শুধু আমাদের ফার্স্ট ইয়ারেই শেষ হয়ে যাবে। বা এই বিষয়ে অনেকের অনেক কিছু জানার থাকে, বা দেখা যায় যে জানতে জানতে আমাদের ফার্স্ট কার্ড অথবা টার্ম চলে আসে, কিন্তু আমাদের প্রপার গাইডলাইনটা আমরা পাই না। তো যেহেতু আজকে আমরা স্যারের কাছ থেকে সরাসরি গাইডলাইনটা পাচ্ছি, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা স্যারকে সরাসরি করতে পারো। এন্ড আমি আমাদের আজকের সেশনে আমাদের গাইডলাইন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি আমাদের অনারেবল মেন্টর প্রফেসর মোজাম্মেল হক স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আজকে আমাদের এই যে জুনিয়র ডাক্তারদের জন্য মানে বায়োকেমিস্ট্রিটা নিয়ে যদি আপনি একটু একটা গাইডলাইন দিতেন, যে এই যে আমাদের ফার্স্ট ইয়ারে 3টা ভাস্ট সাবজেক্ট ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, তার মধ্যে থেকে আমরা বায়োকেমিস্ট্রিটাকে কিভাবে পড়লে আমাদের সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবে বা কিভাবে আমাদের পড়া উচিত? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই মুহূর্তে আমার সাথে আমাদের ছাত্ররা যারা আজকে মেডিকেল জীবনে যাদের শুভ সূচনা হইল, তাদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা এবারকার এই 2024 সালের মেডিকেল ডেন্টাল কলেজে যারা অত্যন্ত প্রতিযোগিতামূলক একটা পরীক্ষার মধ্য দিয়ে সিলেক্ট হয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে আজকে বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি হয়েছ এবং তোমাদের মেডিকেলের জীবনটা শুরু করেছ, তোমাদের এই কৃতিত্বের জন্য আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা আগামী দিনের চিকিৎসক। আজকে থেকে তোমাদের জীবন শুরু হয়ে গেল চিকিৎসক হওয়ার স্বপ্নে। আমাদের যে জীবনযাত্রা, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তোমরা নিজেদেরকে শরিক করেছ। আজকে থেকেই তোমাদের সেই যাত্রাটা শুরু হয়ে গেল, আজকে থেকে তোমাদের সেই সংগ্রামী জীবনটা শুরু হয়ে গেল। আমি শুরুতেই একটা কথা বলে রাখি যে আমরা যখন ছাত্র ছিলাম, সেই 1977-78 সালের কথা, 79-80 সালের কথা, আজ থেকে 40 বছর আগের কথা, 44-45 বছর আগের কথা। তখনকার সময়ে মোটামুটি ভাবে একটা কথা প্রচলিত ছিল যে MBBS ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি ইন মেডিকেল প্রফেশন। আমার মনে আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করি, তখন কোনো একটা সেমিনার আয়োজন করা হয়েছিল ফ্রম ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ মাধ্যমে। সেখানে ইন্ডিয়া থেকে কিছু নামি দামি চিকিৎসক এসেছিল। সেই সেমিনারে অনেক জ্ঞান গর্ভ আলোচনা হয়। সেই আলোচনার কোনো এক ফাঁকে একজন স্পিকার বলেছিল MBBS ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি ইন মেডিকেল প্রফেশন। অবশ্য তার কথার পিছনে একটা যুক্তি ছিল, সেটা এক্সপ্লেইন করেছিল। উনি বলেছিলেন, ইফ ইউ আর এ গুড MBBS, গুড, তার মানে কি, তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ারে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, এই সাবজেক্টগুলো তুমি যদি খুবই দক্ষতার সাথে, মনোযোগের সাথে আয়ত্ত করতে পারো এবং তোমার থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত তুমি হাসপাতালে রেগুলার ডিউটি করে এবং খুবই নিজের আত্মবিশ্বাসের সাথে কোনো প্রকার ফাঁকি ঝুঁকি না দিয়ে যদি সব সময় তুমি রুগী দেখো, রুগীদের সাথে কথা বলো, রুগীদের চিকিৎসা করো, সিনিয়র টিচারদের গাইডলাইন ফলো করো, তাহলে তোমার যে নলেজ অর্জন হবে, বলছিল যে ওইটুকু নলেজ দ্বারা তোমার পক্ষে সম্ভব 95% রুগীকে সফলভাবে চিকিৎসা দেওয়া। এটা সত্য কথা। সো শর্তটা কি? ইউ আর টু বি এ গুড MBBS ডক্টর, গুড MBBS ডক্টর উইথ অল আউট নলেজ অফ দি আন্ডারগ্রাজুয়েট কোর্স, দ্যাট ইজ MBBS। এবং এটা সত্য। যাই হোক, কিন্তু আজকের এই 40 বছরের মধ্য দিয়ে দিন পাল্টে গেছে, সমাজ পাল্টে গেছে, বিজ্ঞান পাল্টে গেছে। সমগ্র বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, সেই উন্নতির প্রেক্ষাপটে আজকের দিনে কিন্তু সেই কথাটা তাত্ত্বিকভাবে সত্য বটে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ আজকের দিনটা হলো, আজকের সময়টা হলো চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা এভিডেন্স বেসড মেডিসিনের সময় বলে, সুপার স্পেশালাইজেশনের সময় বলে, সাব স্পেশালাইজেশনের সময় বলে। আজকের দিনে একজন ডক্টর শুধু MBBS ডক্টর হয়ে বসে থাকবে, এটা কারোরই কাম্য নয়।
সবাই মনে করে, সবাই বলে যে তোমাকে আরো কিছু পড়াশোনা করতে হবে, এমবিবিএস পাশ করার পর তোমাকে আরো একটা পর্যায়ে যেতে হবে, তোমাকে কোনো একটা বিষয়ের বিশেষজ্ঞ হইতে হবে, হওয়া উচিত, এবং কোনো একটা বিষয়ের সাব স্পেশালিটি, সাব ব্রাঞ্চেও তোমাকে স্পেশালিস্ট হতে হবে। এরকম স্পেশালিস্টের সংখ্যা পৃথিবীতে এখন অসংখ্য, ভুরি ভুরি। তাহলে কি দাঁড়ালো যে আজকের দিনে তোমরা যারা মেডিকেল জার্নি শুরু করেছো, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সেই জার্নিতে নাম লিখিয়েছো, তাহলে তোমাদের জীবনের কিন্তু দুটা পর্ব থাকবে। একটা পর্ব হবে এমবিবিএস ডক্টর হওয়া, তারপরে আরেকটা পর্ব হবে যে একটা স্পেশালিস্ট ডক্টর হওয়া। তার মানে তোমার শিক্ষা জীবনের জন্য দুটো পার্ট, একটা হলো আন্ডার গ্রাজুয়েট পর্ব, আরেকটা হবে তোমার পোস্ট গ্রাজুয়েট পর্ব। আন্ডার গ্রাজুয়েট পর্বে তোমার লক্ষ্য উদ্দেশ্য হবে টু বি এ গুড এমবিবিএস ডক্টর। আবার বলছি, টু বি এ গুড এমবিবিএস ডক্টর। পোস্ট গ্রাজুয়েট পর্বের তোমার লক্ষ্য উদ্দেশ্য হবে কোন একটা বিশেষ ডিসিপ্লিনে একজন স্পেশালিস্ট ডক্টর হওয়া। সেই ডিসিপ্লিনটা হতে পারে সার্জারি, হতে পারে মেডিসিন, হতে পারে পেডিয়াট্রিক্স, হতে পারে অনকোলজি, হতে পারে গাইনি, এনিথিং। সেটা সিদ্ধান্ত তোমার। আফটার বিইং এ গুড এমবিবিএস ডক্টর, এই যে তোমার জার্নি, 5 বছরের জার্নি আজকে শুরু হইল, আবারও বলছি, তোমার লক্ষ্য উদ্দেশ্য হবে টু বি এ গুড এমবিবিএস ডক্টর। এই জার্নিটা চলাকালীন সময়ে তুমি নিজের সাথে বোঝাপড়া করো, তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে, কোন ডিসিপ্লিনটা তোমার ভালো লাগে, বেসিক সাবজেক্ট ভালো লাগে নাকি ক্লিনিক্যাল সাবজেক্ট ভালো লাগে, প্যাথোলজি ভালো লাগে নাকি মাইক্রোবায়োলজি ভালো লাগে, নাকি অ্যানাটমি ভালো লাগে, নাকি সার্জারি ভালো লাগে, নাকি পেডিয়াট্রিক্স ভালো লাগে, নাকি অনকোলজি ভালো লাগে, নাকি কার্ডিওলজি ভালো লাগে, নাকি এন্ডোক্রাইনোলজি ভালো লাগে। এই ভালো লাগার বিষয়টা তুমি নির্ধারিত করো নিজের সাথে বোঝাপড়া করে। যখন তুমি কোনো একটা ভালো লাগার বিষয় তোমার মধ্যে জেগে উঠবে, তুমি এটা সিদ্ধান্তে চলে আসবে, ওকে, আমি ভবিষ্যতে একজন এন্ডোক্রাইনোলজিস্ট হব, আমি ভবিষ্যতে একজন কি বলে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হব। তখন তুমি তোমার পোস্ট গ্রাজুয়েট জার্নিতে সেই লক্ষ্যে তুমি এগিয়ে যাবা, সফলতা তোমার আসবেই। এখন প্রশ্ন হলো, এই যে দুটো ধাপ, এই দুটো ধাপের মধ্যে তোমার জীবনের পোস্ট গ্রাজুয়েট যে পর্বটা, সেই পর্বটা কিন্তু ভীষণভাবে তোমার এই আন্ডার গ্রাজুয়েট পর্বের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি যদি আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে যতগুলো সাবজেক্ট পড়ানো হবে ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত, প্রত্যেকটা সাবজেক্টকে তুমি যদি আপন মনে করে আনন্দের সাথে বুঝে শুনে পড়ালেখা করতে পারো, মানে আমি বলতে চাচ্ছি প্রতিটা সাবজেক্টের উপর তোমার যদি একটা খুবই ফান্ডামেন্টাল কনসলিডেটেড আন্ডারস্ট্যান্ডিং তুমি ডেভেলপ করতে পারো, ইউ উইল বি এ গুড এমবিবিএস ডক্টর। And you if you can be a good MBBS doctor with a good knowledge, clear-cut knowledge, fundamental concept over all the subjects of the undergraduate medical education starting from the 1st year to 5th year, তাহলে আমি আজকে তোমাদের সামনে সকলকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তোমাদের পোস্ট গ্রাজুয়েট জার্নি উইল বি ভেরি ভেরি ইজি। অতি সহজে তোমরা তোমাদের পোস্ট গ্রাজুয়েট জার্নিটাকে কমপ্লিট করতে পারবা। তাহলে আজকের দিনের দাঁড়িয়ে তোমাদের জন্য আমার উপদেশ হলো, তুমি তোমার লক্ষ্য স্থির করবে যে আমি আমার পোস্ট গ্রাজুয়েট জার্নি পর্যন্ত আমার এই জার্নিটাকে আমি টেনে নিয়ে যাব, আমি শুধু এমবিবিএস ডাক্তার হব না। এই শপথটা প্রথম নিতে হবে। শপথ না হলে অন্তত এই সিদ্ধান্তটা তোমাকে প্রথম নিতে হবে। আর যেহেতু পোস্ট গ্রাজুয়েট জার্নির শেষ প্রান্তে পৌঁছতে হলে আন্ডার গ্রাজুয়েট জার্নি, দ্যাট ইজ এমবিবিএস কোর্সের নলেজটা তোমার খুবই কাজে লাগবে। সুতরাং আজকে দিনের প্রথমে এই শপথটা তোমাদেরকে নিতে হবে যে আমি আগামী 5টি বছর খুবই যত্নের সাথে, মনোযোগের সাথে লেখাপড়া করব এবং আই উইল বি এ গুড এমবিবিএস ডক্টর। এখন কাম টু দি ফার্স্ট ইয়ার। প্রথমে এসেই তোমাকে যে সাবজেক্টগুলো পড়তে হবে তার মধ্যে 3টা সাবজেক্ট, একটা হলো অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। যেমনটি ওনারা বলেছিল যে হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টই কি অনেক বড়, অনেক ভাস্ট, এটা সত্য কথা, কিন্তু তোমার সময় হলো মাত্র 1.5 বছর।
দেড় বছরের মধ্যে তোমাকে 3টা সাবজেক্ট রীতিমতো পড়তে হবে, ঠিক মতো পড়তে হবে। যেমন একটু আগে একজনে বলেছিল, কে আমাদের যে মডারেট করছে, যে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়ার চাপে আমরা বায়োকেমিস্ট্রি পড়ার সময় পেতাম না। না, এমনটি তো হওয়ার কথা না। তার মানে কি? তার মানে হলো অ্যানাটমি যেভাবে পড়াবে, যেভাবে পরীক্ষা নেবে, যে সিস্টেমে পরীক্ষা নেবে, ফিজিওলজি সেই সিস্টেমে পড়াবে, সেই সিস্টেমে পরীক্ষা নেবে, বায়োকেমিস্ট্রি সেই একই সিস্টেমে পড়াবে, একই সিস্টেমে পরীক্ষা নেবে। তাহলে তুমি অ্যানাটমি পরীক্ষাটা দিচ্ছ, পড়াশোনাটা করছো, ফিজিওলজির পড়াশোনাটা করছো, পরীক্ষাটা দিচ্ছ, কিন্তু ওই দুইটা করতে গিয়ে বায়োকেমিস্ট্রি পড়ার সময় পাও না। তার অর্থ কি? তার অর্থ হলো এই, তোমাদেরকে অ্যানাটমির টিচাররা, ফিজিওলজির টিচাররা খুব খুব মানে কি বলে, চাপের মধ্যে রাখে। যতটা চাপের মধ্যে হয়তোবা বায়োকেমিস্ট্রি টিচাররা তোমাদেরকে রাখে না। এটি হয়তোবা আমার যেটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ আমরা আমাদের জীবনে আমরা দেখেছি যে অ্যানাটমির চাপ নিতে পারতাম না, এরকম আর কি। তার মানে টিচাররা, বোঝা গেল যে বায়োকেমিস্ট্রি সাবজেক্টের টিচাররা মানে তুলনামূলকভাবে তোমাদের কাছে অনেক ফ্রেন্ডলি। তারা তোমাকে এত টর্চার করে না, এত এত চাপ তোমাদেরকে দেয় না, এই আর কি। কিন্তু কথা সেটা না, কথা হলো প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট। এখন বায়োকেমিস্ট্রি সম্পর্কে আমার বক্তব্যটা কি? আমি কেন বায়োকেমিস্ট্রি সাবজেক্টে এসেছি? আমার বেশ ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব এবং ডাক্তারি প্রফেশনে আমি শিক্ষক হব। এটা আমার একটা ড্রিম ছিল। তো আমি যখন 5th ইয়ারে পড়ি, তখন আমাদের একজন সার্জারি প্রফেসর ছিল, প্রফেসর আবু হামিদ চৌধুরী, খুব নাম করা প্রফেসর ছিল। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি একটা কথা বলেছিল যে ইফ ইউ ওয়ান্ট টু রিচ দ্য পিক অফ ইউর ড্রিম, তুমি যদি তোমার স্বপ্নের চূড়ায় উঠতে চাও অতি তাড়াতাড়ি, অলওয়েজ ওয়াক অ্যালং দি পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। মানে সবসময় হাঁটবা এমন পথ ধরে যে পথে বাধা কম। যদি তোমার স্বপ্নের চূড়ায় উঠতে চাও তাড়াতাড়ি, অতি সহজে, তাহলে এমন পথে চলো যে পথে বাধা কম। ওই কথাটা আমার খুব মনে ধরেছিল। তো আমিও ঠিক ওইভাবেই চিন্তা করি চলে এসেছিলাম এই সাবজেক্টে। খুব যে চিন্তা ভাবনা করে এসেছি তাও না, মোটামুটি মনে হয়েছে যেন সাবজেক্টটা তো ভালোই লাগে, এখন দেখি, তাই চলে আসলাম। এসে আমি দেখলাম ভালো লাগে। আমার সাবজেক্টটা ভালো লাগছিল কোন সেন্সে? সেটা হলো আমি যখন মেডিসিন পড়তে লাগতাম ঢাকা মেডিকেল কলেজে, তখন আমি দেখতাম যে মোস্ট অফ দা মানে এক্সপ্লানেটরি পার্ট অফ এ পার্টিকুলার ডিজিজ that comes from the biochemical changes within the body, within the cell during a particular disease process. এই যে বায়োকেমিক্যাল চেঞ্জ যেটা হচ্ছে সেলুলার লেভেলে, টিস্যু লেভেলে, কোন একটা ডিজিজে, এটাই তো অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রি। আমরা কিন্তু বায়োকেমিস্ট্রি বলতে এটা মিন করি না যে কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট, কেমিস্ট্রি অফ প্রোটিন, কেমিস্ট্রি অফ লিপিড, নো, এটা না। হ্যাঁ, আমি এই কেমিস্ট্রিটা জানবো, কিন্তু আমি জানবো যে আমার এই কেমিস্ট্রিটা, এই লিপিডটা, এই কার্বোহাইড্রেটটা, এই প্রোটিনটা কিভাবে আমার বিভিন্ন ডিজিজ প্রসেসের সাথে রিলেটেড আছে, এটা আমাকে জানতে হবে। ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রি। তা আমি দেখতে পেতাম যে আমার মেডিসিনের অলমোস্ট 20% কন্টেন্ট ইজ দ্য মাই বায়োকেমিস্ট্রি, মানে বায়োকেমিক্যাল চেঞ্জেস অ্যাট দি লেভেল অফ দ্য সেল অর টিস্যু ডিউরিং এ ডিজিজ প্রসেস। তো যখন এই জিনিসগুলো আমি দেখতে পাইলাম, পার্টিকুলারলি আমি যখন প্যাথোলজি পড়তে গেলাম, প্যাথোলজিক্যাল বেসিস অফ দি ডিজিজ, বায়োকেমিক্যাল বেসিস অফ দি ডিজিজ, এগুলো পড়তে গিয়ে তখন জিনিসটার প্রতি আমার একটা আগ্রহ জন্মাইলো। তখনই আমি একটু মলিকুলার লেভেলে জিনিসগুলো পড়লাম, তখনই আমার এই সাবজেক্টের প্রতি একটু ইন্টারেস্ট জাগলো। সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে বায়োকেমিস্ট্রি আমার ক্লিনিক্যাল মেডিসিনের একটা বিরাট অংশ দখল করে আছে। সুতরাং তোমাকে ওইভাবেই কিন্তু বায়োকেমিস্ট্রিটাকে পড়তে হবে, ওইভাবেই যাইতে হবে আর কি। এখন প্রশ্ন দাঁড়াইলো, যেটা বললাম একটু আগে, যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা সাবজেক্টের জন্য তোমার দেড় বছর সময়। তার মানে লিটারেলি তোমার একটা সাবজেক্টের পিছনে তোমার আছে 6 মাস সময়। মানে তোমার থিওরটিক্যালি বিহাইন্ড এভরি সাবজেক্ট অনলি 6 মান্থ। 6 মান্থ তো তুমি পাচ্ছ না প্র্যাকটিক্যালি, নানান রকমের ছুটি ছাটা আছে, পরীক্ষা আছে, সবকিছু মিলায় তুমি হয়তো, আমার ধারণা যে সর্বোচ্চ তুমি হয়তো 4 মাস সময় পাবা প্রত্যেকটা সাবজেক্ট পড়ার। তো এখন আমি তোমাকে যদি ধরি যে তুমি 4 মাসের মধ্যে বায়োকেমিস্ট্রিটা পড়তে হবে, যতটুকু তোমার দরকার ততটুকু পড়তে হবে। এখন এত বড় একটা বায়োকেমিস্ট্রি, তোমার কি 4 মাসে কি এত বড় বই পড়া সম্ভব? এত কিছু পড়া তোমার সম্ভব? অ্যাবসলিউটলি ইম্পসিবল, টোটালি ইম্পসিবল।
আমার মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদেরকে কিছু অ্যানাটমির টিচার ছিল, এরা এত আমাদেরকে চাপে রাখতো। ওনারা আমাদেরকে সবসময় বলতো যে গ্রে অ্যানাটমি পড়বা, গ্রে অ্যানাটমি পড়বা। এত বড় একটা বই, 10 কেজি ওজনের একটা বই, বইটার মধ্যে কি নাই, অ্যানাটমির কি নাই। এই বইটা পড়ে একটা লোক অ্যানাটমিতে পিএইচডি করে, এই বইটা পড়ে একটা লোক অ্যানাটমিতে পোস্ট ডক্টরাল করে, আবার এই বইটা পড়ে একটা ছেলে এমবিবিএস পাশ করে। তাহলে কি সবাই একই বই পড়বে? বুঝলাম, কিন্তু সবাই কি একই বই থেকে একই রকম কন্টেন্ট পড়ালেখা করবে, সেম কন্টেন্ট লেখাপড়া করবে? অবশ্যই না। সুতরাং তোমাকে আগে বুঝতে হবে যে এত বড় গ্রে অ্যানাটমি বইটার থেকে আমি টু বি এ গুড এমবিবিএস ডক্টর আমার কতটুকু পড়তে হবে, এইটা তোমাকে সর্ট আউট করতে হবে। একইভাবে আমি বলবো বায়োকেমিস্ট্রি অনেক বড় বড় টেক্সট বুক আছে। বায়োকেমিস্ট্রি হারপার, দীপিনকর, আরো অনেক টেক্সট বই আছে বিদেশি রাইটারের, বিশাল বিশাল বই, কঠিন করে লেখা। তুমি কি এগুলা পড়তে পারবা? এতটুকু সব সব কি তোমার দরকার টু বি এ গুড এমবিবিএস ডক্টর? আমি আবারও বলছি, এখনকার তোমার স্বপ্ন হলো টু বি এ গুড এমবিবিএস ডক্টর। তার জন্য কি তোমার এই সবটা পড়তে হবে? আনসার ইজ নো। কতটুকু পড়তে হবে এইটা আগে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটা কে দিবে তোমাকে? তোমার টিচাররা দিবে। তোমার টিচাররা বলবে যে তোমরা এতটুকু পড়ো, এতটুকু পড়ো, এতটুকু পড়ো, এতটুকু পড়ো। সুতরাং তাহলে এখান থেকে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে তোমাকে তোমার টিচারদের লেকচার, টিউটোরিয়াল, ডেমনস্ট্রেশন একদম টু দি পয়েন্টে ফলো করতে হবে। দুটা উদ্দেশ্যে ফলো করতে হবে, দুটা উদ্দেশ্যে। এক, এই লেকচার টিউটোরিয়াল যদি তুমি মানে রেগুলারলি অ্যাটেন্ড করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটুকু পড়তে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে কনসেপচুয়াল গেইন, মানে তোমার টিচারদের ক্লাস করলে তুমি কোনো একটা ইস্যুকে পরিষ্কার বুঝতে পারবা, তোমার কনসেপ্ট ডেভেলপ করবে, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, তোমার বেসিক আইডিয়া ডেভেলপ করবে। সুতরাং এই দুইটা উদ্দেশ্যে, মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট নাম্বার ওয়ান, টপিকস নাম্বার ওয়ান, নাম্বার টু যে আমাকে কতটুকু পড়তে হবে এটা বোঝার জন্য, এই দুটো কাজের জন্য তোমাদের প্রতি আমার প্রথম অ্যাডভাইস হলো রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করবা। অনেক টিচারের ক্লাস তোমার ভাল লাগবে না, আমি জানি, অনেক টিচারের ক্লাসই ভালো লাগবে না, বাট তবু ক্লাসে থাকবা। কেন? ওই ওই একটা পার্ট তো তুমি জানতে পারবা যে আমাকে কোনটুকু পড়তে হবে, এটা তো তুমি বুঝতে পারবা। হয়তোবা সেই টিচারের, সেই ম্যাডামের ক্লাসটা হয়তো তোমার ভালো লাগছে না, অত ভালো করে বোঝাতে পারছে না, এটা হতেই পারে। কিন্তু ওই যে আরেকটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে ম্যাডাম তো তো এই কথা তো বলবে, আমার স্যার তো এই কথাগুলো বলবে, যে তোমরা এইগুলা এইগুলা পড়বা। এই এই আন্ডারস্ট্যান্ড, এই আইডিয়াটা তোমরা টিচারদের কাছ থেকে নিয়ে নিবে। নেক্সট হলো, আমি তো বুঝলাম যে আমাকে কতটুকু পড়তে হবে, কতটুকু জানতে হবে। এখন তুমি কোন বই থেকে পড়বা? তুমি যে কোনো বই পড়ার স্বাধীনতা তোমার আছে, কিন্তু আমি একটা কথা বলবো, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার পোস্ট গ্রাজুয়েট অভিজ্ঞতা থেকেও আমি বলছি যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে যখন বায়োকেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি, মেডিকেল বায়োকেমিস্ট্রিতে আমি এমফিল করেছি, তারপরে আমি ফেলোশিপ করেছি, আমি কিন্তু হারপার্স বায়োকেমিস্ট্রি বই পড়ি নাই। একদম ওপেন কথা বললাম, সবাইকে সাক্ষী রেখে আমি পড়তে পারি নাই। কারণ বইটা ওই যে একটু আগে যে বলছে সে, বইটা অনেক কঠিন, অনেক কঠিন ভাবে লেখা, আমি পারি নাই। তো যে বইটা আমি পড়ে আনন্দ পাই নাই, আমি পড়তে পারি নাই, আমি কি সেই বইটা তোমাদেরকে পড়তে বলতে পারি? পারি না। তাহলে কি করতে হবে? আমি যখন আমার শিক্ষকতা জীবন শুরু করি 1990 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইন ঢাকা মেডিকেল কলেজ অ্যাজ এ লেকচারার অফ বায়োকেমিস্ট্রি, সেই দিন থেকে সেই দিন থেকে আমি আমার আমার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগ্রত হয় যে এই যে ছাত্রগুলা তার বায়োকেমিস্ট্রি পড়ার জন্য বড় বড় বই হাতে নেয়, কিন্তু বইগুলা কিছুই বুঝে না, পড়তে পারে না, সময় নাই, তাহলে কি করা যায় তাদের জন্য? তখনই আমি মনস্থির করলাম যে আমি তাদের জন্য কিছু একটা করব। আমি চেষ্টা করব এমন একটা বই লিখতে, যে বইটা আমার বাংলাদেশের এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ডাক্তারদের জন্য, একটা গুড এমবিবিএস হওয়ার জন্য, গুড ডক্টর হওয়ার জন্য তাদের যতটুকু বায়োকেমিস্ট্রির দরকার ততটুকু কি আমি সাজাবো, এবং সেটাকে অতি সহজ ভাষায়
একেবারে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আমি তুলে ধরবো, যাতে করে একজন ছাত্র শুধু যদি সে মনোযোগী পাঠক হয়, আবার বলছি শুধু যদি সে মনোযোগী পাঠক হয়, তাহলে যেন সে বইটার প্রত্যেকটা তথ্য লাইন বাই লাইন সে যেন বুঝতে পারে সহজে, কষ্ট না করে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি তখন এই বইটার স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। বায়োকেমিস্ট্রি বইটার স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। বহুদিন স্ক্রিপ্ট লিখেছি। লেখার পর অবশেষে 2011 সালে, আজকে 24 সাল, আজ থেকে প্রায় 14-15 বছর আগে সর্বপ্রথম আমি এই বইটা লঞ্চ করি 2011 সালে, এবিসি মেডিকেল বায়োকেমিস্ট্রি নামে। আমি এই বইটার মধ্যে আমাদের আন্ডার গ্রাজুয়েটে বায়োকেমিস্ট্রি যে টোটাল সিলেবাসটা আছে, সেই 16 সিলেবাসের মধ্যে যা যা কন্টেন্ট আছে সব কন্টেন্টকে আমি টাচ করেছি, প্রত্যেকটা কন্টেন্টকে আমি টাচ করেছি এবং খুব সহজ ভাষায় আমি টাচ করেছি। একটা কথা খুব পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, আমার এই বইয়ে যতগুলো তথ্য আছে, কোনো তথ্য কিন্তু আমার কোনো বানানো তথ্য না। প্রতিটা তথ্য আমি বিভিন্ন বই থেকে নিয়েছি। এটা শুধু বায়োকেমিস্ট্রি বই থেকে নিয়েছি তা কিন্তু না, আমি সব ক্লিনিক্যাল বই থেকেও আমি তথ্যগুলো নিয়েছি। আমি মেডিসিনের বই পড়েছি, মেডিসিনের বইয়ের মধ্যে ডায়াবেটিস লেখা আছে, আমি ডায়াবেটিস ওখান থেকে পড়েছি, তথ্য নিয়েছি। আমি সার্জারির বই পড়েছি, আমি পেডিয়াট্রিক্সের বই পড়েছি। এছাড়াও আমি ধরো কি বলে মেটাবলিক ডিসঅর্ডার নামে আলাদা আলাদা বই পাওয়া যায় বাজারে, সেগুলো পড়েছি। আমি সব বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বই থেকে আমি শুধু তথ্য সংগ্রহ করেছি। আর সেই তথ্যগুলোকে আমি আমার ভাষায়, আমার ল্যাঙ্গুয়েজে আমি সন্নিবেশিত করেছি মাত্র। উদ্দেশ্য কি, লক্ষ্য কি ছিল, যেন আমার ছাত্ররা এটা পড়ে বুঝতে পারে, সহজে বুঝতে পারে, তাদের কাছে এই আইডিয়াটা যেন ডেভেলপ না করে যে বায়োকেমিস্ট্রি একটা অত্যন্ত কঠিন সাবজেক্ট, এটা যেন না হয়। তো সেই লক্ষ্যে আমি বইটা লিখেছি এবং 2011 সাল থেকে আজকে 2024 সালে 10ম এডিশন বইটার চলছে। প্রত্যেকটা এডিশনের মধ্যে তিলে তিলে একটু একটু করে মানে কি বলে তার মানে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং তার কন্টেন্ট আরেকটু উঁচু মানের করার চেষ্টা করেছি, ভুল ত্রুটিগুলোকে আরো কমানোর চেষ্টা করেছি, প্রেজেন্টেশনের স্টাইলটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। এবং আমি শিওর যে মানে কি বলে ফার্স্ট এডিশন থেকে আজকে 10ম এডিশন অনেক অনেক পরিবর্তন। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে ছাত্ররা আজকে ভর্তি হয়েছে, তার যে মেধা আছে এতে কোনো সন্দেহ নাই। তোমাদের যে মেধা আছে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং এইটুকু মেধা দিয়ে তুমি যদি আমার এই বইটা পড়ো, তাহলে তোমার পক্ষে না বুঝার আমি কোনো কারণ দেখি না। আমাদের ছাত্ররা 11 সাল থেকে আজকে 24-15 বছরে যারা যারা বইটা পড়েছে, প্রত্যেকে আমার কাছে যে আমাকে যে ফিডব্যাকটা দিয়েছে, সবাই এই কথাটাই বলেছে যে বড় বড় টেক্সট বুক, ওয়েস্টার্ন টেক্সট বুক পড়ে আমরা যেগুলো বুঝতাম না, সেগুলো স্যার আপনার বইতে আমরা খুব সহজে বুঝতে পেরেছি। সুতরাং তুমি যদি একটা মনোযোগী পাঠক হও, তাহলে আমার ধারণা তুমি এটা বুঝতে পারবা। তো আমার আরেকটা আরেকটা কথা, ছোট্ট কথা বলে আমি এই প্রাথমিক আমার ডেলিভারেশনটা শেষ করি। সেটা হলো আহ কি বলে, প্রথম কথা হলো যে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটার সাথে মেডিসিন বা ডিজিজ প্রসেসের একটা গভীর সম্পর্ক আছে। সুতরাং আমরা যদি একটা ডিজিজ প্রসেসকে বুঝতে চাই, তাহলে আমার এই হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস, হোয়াট আর দ্য চেঞ্জেস ইন বায়োকেমিস্ট্রি অ্যাট সেলুলার লেভেল, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে একটা ডিজিজ প্রসেস বোঝা আমাদের জন্য খুব সহজ হয়। আর একটা কথা মনে রাখতে হবে, প্রাসঙ্গিকভাবে মনে পড়েছে এই মাত্র যে আমাদের সময় কিন্তু বা আমাদের পরের সময় বা আজ থেকে 5 বছর আগেও কিন্তু এই ইন্টিগ্রেটেড মেডিকেল টিচিংটা ছিল না, ইন্টিগ্রেটেড কারিকুলামটা ছিল না। কিন্তু এখন থেকে কিন্তু মেডিকেল কলেজে গত 1-2 বছর যাবৎ শুরু হয়ে গেছে ইন্টিগ্রেটেড টিচিং। আর ইন্টিগ্রেটেড টিচিং মানে তুমি ফার্স্ট ইয়ারে বসি, ফার্স্ট ইয়ারের সাবজেক্ট থেকেই তুমি চিন্তা করবা, ভাববা, চেষ্টা করবা বুঝতে যে কিভাবে এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন ক্লিনিক্যাল ফিল্ড, ইন ডিজিজ প্রসেস, সেইভাবে কিন্তু এখন টিচিং ডেলিভারি হচ্ছে। বায়োকেমিস্ট্রি ধরো একটা টিচিং ডেলিভারি হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিং, কি নিয়ে, জন্ডিস নিয়ে আলোচনা হবে।
তো এখন এই জন্ডিসের উপর তুমি এজ এ বায়োকেমিস্ট্রি সাবজেক্ট কিভাবে কতটুকু জড়িত, বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি জন্ডিসের উপর কতটুকু লেখাপড়া করবা, এনিমিয়ার উপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তুমি কতটুকু লেখাপড়া করবা, সেই আলোচনা কিন্তু আজকে হচ্ছে। এখানে ফার্স্ট ইয়ার টিচাররা মানে ফার্স্ট ফার্স্ট প্রফেশনাল সাথে যারা জড়িত এই টিচাররা থাকবে, তারপরে প্যাথোলজি টিচার থাকবে, ফিজিও মানে মেডিসিনের টিচাররা থাকবে, সবাই একসাথে বসে তোমাদেরকে মনে করো একটা জন্ডিস পড়াইলো। তখন প্রথমে বলবে যে ওকে জন্ডিস সম্পর্কে একজন বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে যারা আপনারা পড়ান আপনারা কি কতটুকু পড়াবেন বলেন, আপনারা বলেন। তো আলোচনা হইলো। তাহলে দিস ইজ কল ইন্টিগ্রেটেড টিচিং। এই ইন্টিগ্রেটেড টিচিং এর জন্য কিন্তু আজকে তোমাদেরকে এই বায়োকেমিস্ট্রি সম্পর্কে ভালো করে বুঝতে হবে। তাহলে আমার কথাটা হলো এই যে কিভাবে বায়োকেমিস্ট্রি পড়বা। প্রথম কথা, যে বড় বড় বই পড়ার সময় তোমার নাই, আমি কিন্তু খুব মানে ফ্র্যাঙ্কলি কথা বলছি, অনেক বড় বড় বই এই সমস্ত পড়ার কোনো সময় তোমাদের নাই, তোমার হাতে 4 মাস সময়। সুতরাং তুমি কতটুকু পড়বা সেইটা তুমি গাইডলাইন নিবা তোমার টিচারদের কাছ থেকে। সো ক্লাস করবা রেগুলারলি, এবং ওইটুকু তুমি কোথা থেকে পড়বা, আবারও বলছি যে কোনো বই থেকে পড়ার তোমার রাইট আছে। তবে এবিসি মেডিকেল বায়োকেমিস্ট্রি বইটার মধ্যে সব কিছু তুমি পাবা সহজভাবে, তোমার মতো করে, তোমার মতো একটা হোমলি এনভায়রনমেন্টে, যেটা পড়ে তুমি বুঝতে পারবা আশা করি। সুতরাং তুমি ওইভাবে পড়ো এবং ডিজিজের সাথে রিলেট করে পড়বা বায়োকেমিস্ট্রি, দেখবা তুমি আনন্দ পাবা, যে বুঝতে পারবা যে ইয়েস এই সাবজেক্টের একটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে। ভবিষ্যতে আমি যখন ডাক্তারি করব তখন একটা ডিজিজ ডায়াগনোসিস করতে যাব, তখন আমার আজকের এই বায়োকেমিস্ট্রি নলেজটা আমার কাজে লাগবে। সুতরাং এইভাবে তুমি অগ্রসর হও, বেশি কঠিন কঠিন বই পড়ার দরকার নেই, টিচারদের ফলো করো। আর এই যে বইটা তোমাদের জন্য দিয়েছি, এবিসি বায়োকেমিস্ট্রি বইটা, তুমি এটা ফলো করো, তাতে আমি মনে করি হবে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক সুন্দর করে আপনি অনেক পেশেন্টদেরকে অনেক সুন্দর গাইডলাইন দিয়েছেন। যেটা দেখা গেছে আমাদের সময় হয়তো আমরা এরকম অনলাইন সেশন পাই নাই, স্যারের সরাসরি গাইডলাইন শোনার সুযোগ হয় নাই। আজকে হয়তো আমি ফার্স্ট ইয়ার থাকলে আমি আরো বেশি অনেক খুশি হতাম যে আমি ফার্স্ট ইয়ারে বসে স্যারের গাইডলাইন শুনছি এরকম ভাবে। স্যার দেখা যায় যে আমাদের বায়োকেমিস্ট্রিতে 6টা কার্ড থাকে, যে অ্যাসিড বেস, রেনাল, জেনেটিক্স, মেটাবলিজম। তার মধ্যে দেখা যায় মেটাবলিজম কার্ডটা অনেক ভাস্ট কার্ড থাকে, কিন্তু ওই 2 মাস বা 3 মাস সময়ের মধ্যে ঠিকভাবে পড়াটা আসলে হয়ে ওঠে না। তো স্যার এইটার জন্য যদি কিছু বলতেন, মানে মেটাবলিজমটা কিভাবে আমাদের হুম প্রেশার ইজি হয় বা হুম ওরা হুম হুম। ইজিলি পড়তে পারে। হ্যাঁ, কথাটা সত্য যে আমি যখন একসময় ছাত্রদেরকে জিজ্ঞেস করতাম যে তোমরা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো তোমাদের কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন লাগে বলো তো, প্রত্যেকটা সাবজেক্ট এক বাক্যে বলতে স্যার বায়োকেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগে, ফিজিওলজি অত কঠিন লাগে না, অ্যানাটমি অত কঠিন লাগে, অ্যানাটমি খালি ঝাইরা মুখস্থ করি সুতরাং অত কঠিন লাগে না, কিন্তু ফিজিওলজি পড়তে ভালো লাগে, কিন্তু বায়োকেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগে। আমি তো জিজ্ঞাসা আছে কেন বায়োকেমিস্ট্রি কঠিন লাগে একটু বলো তো। তো বলে যে স্যার এই যে এত স্ট্রাকচার, এত মেটাবলিক পাথওয়ে, এত সাইকেল, এত কিছু, এত এনজাইম, এত কোএনজাইম, এগুলো স্যার মনে রাখা যায় না, এগুলো খুব কষ্ট। তো এই কথাগুলা বলতো ওরা। আমি একটা কথা বিশ্বাস করি, আমি কিন্তু আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে, মানে সরি, ইন মাই টিচিং লাইফ, আমি প্রথম তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে 1990 সালে আমার মানে শিক্ষকতা জীবনের যাত্রা শুরু। তারপরে 1900 কি বলে 93 সালে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চলে যাই। সেখানে 3 বছর কাজ করি 96 সাল পর্যন্ত। তারপরে 96-তে আমি আবার আমার প্রমোশন হয়ে যায়, অ্যাসোসিয়েট প্রফেসর হইলাম। তখন আমি আজকের যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সেটা তখন ছিল আইপিজি, আমার বিশ্ববিদ্যালয় হয় নাই তখন। 96 সালে আমি ওখানে চলে আসি। সেখান থেকে আমি চলে যাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আর কি, প্রফেসর হিসেবে 2001 সালে। 2001 সাল থেকে 4 সাল পর্যন্ত, সরি 2001 তো না, 98 সালে আমি চলে যাই সলিমুল্লাহ মেডিকেল কলেজে। 96 থেকে 98 2 বছর মাত্র ছিলাম সেই আইপিজিএমআর এ। 98 থেকে 90 তো 2003 সাল পর্যন্ত 5 ইয়ার্স আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি হিসাবে ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করেছি। 5 ইয়ার্স সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সেখানে আমার মনে আছে আমি সলিমুল্লাহর তখন মানে সম্ভবত 24তম ব্যাচ, পসিবলি পসিবলি 24তম ব্যাচ, 25, 26, 27, 28, 29 ব্যাচটাও আমি কিছুটা পেয়েছি।
এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের এই যে 5টা ব্যাচ, যদি তোমাদের সাথে কারোর কোথাও কখন দেখা হয়, যদি বলে যে আমি সলিমুল্লাহর 25তম ব্যাচ, 25, 26, 27, 28, 29, 30, ধরো এই 6টা ব্যাচ, ওই ব্যাচের কারোর সাথে তোমার যদি সাক্ষাৎ হয়, সাথে একটা প্রশ্ন করো যে আপনাদের কি বায়োকেমিস্ট্রি কঠিন লাগছিল? আমার দৃঢ় বিশ্বাস একটা ছাত্র বলবে না যে বায়োকেমিস্ট্রি কঠিন লাগছে। সবাই বলবে যে আমাদের বায়োকেমিস্ট্রি সবচেয়ে সহজ লাগছে। তাহলে তাহলে এটা আমি কিন্তু আমার নিজের অহংকারের কথা বলছি না, আমি আমার বিশ্বাস থেকে কথা বলছি। তাহলে কি দাঁড়ালো, কি কথাটা? কথাটা দাঁড়ালে এই, একটা সাবজেক্ট কি কঠিন হবে না সহজ হবে, ইট ডিপেন্ডস অন দি টিচার্স। শিক্ষক সেটাকে কিভাবে ডেলিভারেট করলো, একটা শিক্ষক সেটাকে কিভাবে প্রেজেন্ট করলো টু দ্য স্টুডেন্ট। প্রাসঙ্গিক ক্রমে একটা কথা মনে পড়ে গেল, ইদানিং আমাকে অনেকেই ভুল করে। আমাকে সবাই বলে যে আপনি তো প্রফেসর অফ বায়োস্ট্যাটিস্টিক্স, আমাকে বলে অনেকে। আমি বললাম কেন এই কথা বলছেন? বলে যে আপনাকে তো শুধু বায়োস্ট্যাটিস্টিক্সই পড়াইতে দেখিস, বিভিন্ন জায়গায় বায়োস্ট্যাটিস্টিক্সই পড়াইতে দেখি। আমি বললাম না, আপনি ভুল করছেন, আমি কিন্তু বেসিক্যালি প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি। বায়োস্ট্যাটিস্টিক্স এটা আমার নিজস্ব একটা মানে অর্জন। আমি যখন আমি রিসার্চ ফিল্ডে নামলাম, তখন দেখলাম যে বায়োস্ট্যাটিস্টিক্স না জানলে রিসার্চ করা যায় না। তো আমি এটা নিজের ভাবে শিখে নিয়েছি। ওকে, এখন প্রশ্নটা হলো এই বায়োস্ট্যাটিস্টিক্স এনাদার খুবই কঠিন, খুবই রসকসহীন একটা সাবজেক্ট। এটাকে সবাই ভয় পায়, প্রত্যেকটা ডাক্তার ভয় পায়। আমি একবার চিন্তা করলাম যে এটা মানুষ এত ভয় পায় কেন, একটু ঢুকে দেখি এটার ভিতরে কি আছে। তো আমি এটার ভিতরে ঢুকে দেখলাম ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ম্যাথমেটিক্যাল কথাবার্তা আছে, এপিডেমিওলজি আছে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো আমি এটা মোটামুটি একটু পড়াশোনা করে আমার ভাবে একটু বোঝার চেষ্টা করেছি, এবং আমি বিভিন্ন জায়গায় এটা পড়াই। এবং আমি 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 আমার বিশ্বাস থেকে আমি কিন্তু তোমাদের কাছে বলছি যে আমি যদি কখনো আমার ডাক্তারদেরকে যখন বায়োস্ট্যাটিস্টিক্স আমি পড়াই, একটা ডাক্তার বলতে পারবে না যে বায়োস্ট্যাটিস্টিক্স তাদের কাছে কঠিন লাগতেছে। না, আমি কিন্তু এটা গর্বের সাথে বলছি একেবারে। হুম, এই এই তো কিছুদিন আগে, গত সপ্তাহে করিমটোলা মেডিকেল কলেজ হাসপাতালে এই স্ট্যাটিস্টিক্স এর উপর একটা মানে ওয়ার্কশপ ছিল। সেখানে আমার 2 ঘন্টার একটা ক্লাস ছিল। আমার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আগত একজন পিওর স্ট্যাটিস্টিক্স এর লোক এসে মানে ক্লাস নিল। আমি যে 2 ঘন্টা ক্লাস নিলাম, আমার 2 ঘন্টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ছাত্র ছিল ইন্টারেক্টিভ, প্রত্যেকটা ছাত্রই ছিল মানে বেশ এনথুসিয়াস্টিক। তারা অনেক প্রশ্ন করেছে, আমি বোঝার চেষ্টা করেছি। কিন্তু যখন ওই সেকেন্ড ক্লাসটা শুরু হলো, আমি দেখলাম 10 মিনিটের মধ্যে মানে 80% পার্টিসিপেন্ট চলে গেল। তাহলে কি দাঁড়াইলো? যেটা বিষয়টা প্রেজেন্টেশনের উপরে। সব টিচাররা যে একইভাবে প্রেজেন্ট করতে পারবে তা কিন্তু নয়। অনেক জ্ঞানী গুণী লোক আছে যারা হয়তো ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। সুতরাং সাবজেক্ট কিন্তু কঠিন না। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য কিন্তু একটা, সাবজেক্ট কিন্তু কঠিন না। এটা আমরা অনেক সময় কঠিন বানিয়ে ফেলি, প্রেজেন্টেশন। এখন যে কথাটা সে বলেছে, তুমি বলেছো যে ডক্টর ফাতেমা যে কথাটা বলেছে যে কিভাবে মেটাবলিজমটা করা যায়, হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু আমার বইটার মধ্যে সেই গাইডলাইনটা দিয়েছি। আমি যেদিন বুঝতে পারলাম যে ফর এক্সাম্পল টিসিএ সাইকেল বা গ্লাইকোলাইটিক পাথওয়ে, মেটাবলিজমের একটা পাথওয়ে, এটা একটা শুরু আছে, একটা শেষ আছে, এবং শুরুতে কিছু জিনিস দিয়ে শুরু হয়, শেষে গিয়ে কিছু প্রোডাক্ট তৈরি হয়, এবং মাঝখানে অসংখ্য ঘটনা, অসংখ্য স্টেপ, অনেক এনজাইম, অনেক কোএনজাইম, নানান কথাবার্তা। আমার কি কোনো দরকার আছে আমার এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কথা মনে রাখা? 12টা স্টেপ, 14টা স্টেপ, আমার কি দরকার আছে কোন স্টেপে কি এনজাইম লাগে, কোন স্টেপে কোন কোএনজাইম লাগে, কোন স্টেপে কি কি হয় না হয়? আমার তো এজ এ ডক্টর এই ডিটেলসটা আমার দরকার নাই। আমি আমার শিক্ষকদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি, যারা আজকে বিভিন্ন মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রির শিক্ষক, তারা কোনো না কোনো ভাবে আমার ছাত্র। এটা আমার একটা গর্ব। কারণ আমি যখন নাকি পোস্ট গ্রাজুয়েট লেভেলে এসেছি, তখন আমার আন্ডারে এরা পড়াশোনা করেছে, করে এরা বিভিন্ন মেডিকেল কলেজে গিয়েছে। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে কখনো ছাত্রদেরকে এইসব জিনিস নিয়ে এত বেশি কসলাকসলি করবো না, সোজা বাংলা বলতাম, বেশি চাপাচাপি করবো না। আমার শুধু দরকার যে গ্লাইকোলাইটিক পাথওয়েতে কে ঢুকছে, আর এট দি এন্ড অফ দিস পাথওয়ে কি তৈরি হচ্ছে।
এবং এই গোটা পাথের মধ্যে ধরো 10টা 12টা স্টেপ যদি থাকে, তার মধ্যে 10টা 12টা এনজাইম আছে, তার মধ্যে একটা এনজাইম থাকবে যেটা লিডিং, যে পুরো পাথওয়ে এটাকে কন্ট্রোল করে, এবং সেটাকে আমরা বলি রেট লিমিটিং এনজাইম, যে টোটাল পাথওয়েটাকে কন্ট্রোল করে, রেট লিমিটিং এনজাইম। আমি শুধু সেই এনজাইমটার নাম মনে রাখবো, আর কোনো এনজাইম নাম মনে রাখার দরকার নেই। কোনো শিক্ষক যদি চাপাচাপি করে, শিক্ষকদের সাথে বেয়াদবি করার দরকার নেই, তবে তোমরা সেই লোডটা নিবা না, তোমাদের ছাত্ররা এই লোড তোমরা নিবা না। তোমরা শুধু একটা মেটাবলিক পাথে কি ঢুকে ফাইনালি কি প্রোডাক্ট তৈরি হয়, এবং এত লম্বা কেমিক্যাল পাথে পার হয়ে যে প্রোডাক্টটা ফাইনালি তৈরি হইল, সেখানে কোন কোন এনজাইম গুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই এনজাইম গুলো ক্লিনিক্যালি আমরা ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল আমি তোমাকে দিই। মানুষের শরীরে কোলেস্টেরল তৈরি হয়, এবং সেই কোলেস্টেরলটা অ্যাসিটাইল কোয়ে নামক একটা পদার্থ থেকে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়েটা আবার তৈরি হয় গ্লুকোজ নামক জিনিস থেকে। আর গ্লুকোজটা তো আমরা খাই, আমরা ভাত খাই, ভাত খাওয়ার পরে ডাইজেস্ট হয়, এটা গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোয়ে হয়, সেই অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে। আর সেই কোলেস্টেরল আমার বডিতে নানান প্রকার জিনিস তৈরি করে, যেমন হরমোন তৈরি করে, বায়োলজিক্যাল মেমব্রেন তৈরি করে, বাইল অ্যাসিড তৈরি করে, ইত্যাদি ইত্যাদি আর কি। এখন তুমি যদি বইয়ের দিকে তাকাও, যে কোলেস্টেরল সিনথেটিক পাথওয়ের দিকে তাকাও, যে কোনো একটা ভালো স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি বইয়ের, যে হাউ অ্যাসিটাইল কোয়ে ইজ কনভার্টেড টু কোলেস্টেরল, দেখবা একটা বিগ পাথওয়ে, একটা জটিল পাথওয়ে, কমপ্লিকেটেড একটা পাথওয়ে। আমি কি কোনোদিন বলবো, বলা উচিত হবে আমার এই ফার্স্ট ইয়ারের ছাত্রটাকে, এই কোচি ছাত্রটাকে, যে তোমরা এই এই জটিল পাথওয়ে প্রতিটা স্টেপ বাই স্টেপ মুখস্থ করো? নো। যদি কোনো টিচার এটা বলে, আমি বলবো দ্যাট ইজ দ্য বিগ ক্রাইম অন দি পার্ট অফ দ্যাট টিচার টু দ্য স্টুডেন্ট। আমার ধারণা কোনো শিক্ষক এই ক্রাইম করতে যাবে না। আমি শুধু জানতে চাই যে আমার কি দরকার কোলেস্টেরল তৈরি করতে। ওকে, অ্যাসিটাইল কোয়ে দরকার। এই অ্যাসিটাইল কোয়েটা আসে কোত্থেকে? ওকে, এটা গ্লুকোজ থেকে আসে। আচ্ছা, এই যে অ্যাসিটাইল কোয়ে আমার এত লম্বা কেমিক্যাল পাথওয়ে পাড়ি দিয়ে লম্বা একটা জার্নি করে ফাইনালি কোলেস্টেরল তৈরি করলো, এখানে তো অসংখ্য এনজাইম, অসংখ্য কোএনজাইম। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কোনটা? কোন এনজাইমটা টোটাল পাথওয়েটাকে রেগুলেট করছে? কোন এনজাইমটা টোটাল পাথওয়েটাকে কন্ট্রোল করছে? ওকে, একটা একটা স্টেপ আছে, একটা এনজাইম আছে, সেটাকে বলা হয় এইচএমজি কোয়ে রিডাকটেস, নামটা বললাম। এটা কেন জানবো? এটা জানার দরকারটা কি আমার? এইখানেই হলো যে কানেকশন অফ বায়োকেমিস্ট্রি উইথ ক্লিনিক্যাল মেডিসিন। আমাদের বহু মানুষের হার্ট ডিজিজ আছে, বহু মানুষের শরীরে কোলেস্টেরল হাই আছে। তুমি জানো কোলেস্টেরল হাই হলে আমার কার্ডিয়াক ডিজিজ হতে পারে। তো আমরা চেষ্টা করব না যাতে বডিতে কোলেস্টেরল সিনথেসিস কম হয়। তখন আমি বায়োকেমিস্ট্রি নলেজ থেকে খুঁজে বের করব, আচ্ছা বডিতে যে কোলেস্টেরলটা তৈরি হয়, এই যে লম্বা পাথওয়ে আছে, তার মধ্যে কোন এনজাইমটাকে হিট করলে, কোন এনজাইমটাকে ধরলে পরে আমার কোলেস্টেরল সিনথেটিক পাথওয়েটা বন্ধ হয়ে যাবে। সেই এনজাইমটার নাম হলো এইচএমজি কোয়ে রিডাকটেস। এবং এবং এই এনজাইমটাকে ইনহিবিট করার জন্য অসংখ্য ড্রাগ বাজারে চলে এসেছে। সেই ড্রাগগুলো আমরা দেই যাদের কোলেস্টেরল লেভেল হাই থাকে। তাহলে আমাকে কি জানতে হবে? আমার কি দরকার এরকম 1000টা স্টেপের 1000টা এনজাইম, 1000টা কোএনজাইম জানার দরকার মুখস্থ করা? কোনো, একেবারেই না। আমি শুধু জানবো যে এত সব এনজাইমের মধ্যে কোনটা আমার পাথওয়েটাকে রেগুলেট করতেছে, আমি শুধু এইটুকু জানবো। এরপর আসো স্ট্রাকচার। তোমার কি দরকার আছে এই স্ট্রাকচার মুখস্থ করা? একেবারেই না। তুমি স্ট্রাকচার গুলো দেখবা, দেখে একটা আইডিয়া নিবে যে ওকে, গ্লুকোজটা দেখতে এরকম, অ্যামাইনো অ্যাসিডটা দেখতে এরকম, কোলেস্টেরলটা দেখতে এরকম, একটা ভিজুয়াল ইমপ্রেশন। এর বেশি তোমার কিচ্ছু দরকার নাই। এই স্ট্রাকচার মুখস্থ করতে গেলে তুমি কিন্তু বায়োকেমিস্ট্রির একটা ফোবিয়া তোমার মধ্যে ডেভেলপ করে যাবে। আমি চাই না তোমার মধ্যে এই ফোবিয়া ডেভেলপ করুক। একেবারে স্ট্রাকচারের ধারে কাছে যাও। আমি শুধু স্ট্রাকচার তোমাকে দেখতে বলবো, মনে রাখতে বলবো না। আমি দেখো, এনজয় করো, অ্যান্ড দেন ফরগেট। স্ট্রাকচার মুখস্থ করতে যাবো না। তুমি যদি স্ট্রাকচার মুখস্থ না করো, স্ট্রাকচার নিয়ে ঘাটাঘাটি না করো, আর এত স্টেপ বাই স্টেপ জিনিসটাকে চিন্তা না করো, তুমি শুধু কোন কোন জিনিস একটা মেটাবলিক পাথে ঢুকছে
সেখান থেকে আমরা কি পাচ্ছি, আর এই মেটাবলিক পাথওয়ের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। আমি কিন্তু সেইভাবেই আমার এবিসি বায়োকেমিস্ট্রি বইটার মেটাবলিজম চ্যাপ্টারটা তুমি যদি পড়ো, আমি কিন্তু সেইভাবেই চ্যাপ্টারটাকে সাজিয়েছি, যে যে কোনো মেটাবলিক পাথওয়ের মধ্যে ঢুকছে কে এবং ফিনিশড প্রোডাক্টটা কি হচ্ছে, জাস্ট লাইক এ ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরিতে কাঁচামাল কি ঢুকতেছে এবং ফিনিশড প্রোডাক্ট কি বাইরে হচ্ছে, এবং সেই ফিনিশড প্রোডাক্টের ইম্পর্টেন্স কি, অ্যাপ্লিকেশন কি ইন দ্য বডি। এইভাবে তুমি পড়বে, কখনো ডিটেল স্ট্রাকচারে যাব না, কখনো স্টেপ বাই স্টেপে যাব না, দুই একটা জিনিস শুধু পড়বা, আর বেশিরভাগই রিলেট করার চেষ্টা করবা যে এই মেটাবলিক পাথওয়েটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল মেডিসিনের সাথে এটার কি সম্পর্ক। এইভাবে তুমি যদি যাও তাহলে তুমি ইন্টারেস্ট পাবা, বোর লাগবে না, মেটাবলিজম তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। আমি কিন্তু খুবই যত্নের সাথে 3টা চ্যাপ্টার আমার বইয়ের মধ্যে লিখেছি। একটা হলো মেটাবলিজম, একটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স, আর হলো ইলেকট্রোলাইট ব্যালেন্স, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ডিসঅর্ডার, এইগুলা। কারণ আমি দেখেছি যে কোনো বায়োকেমিস্ট্রির বইয়ের মধ্যে, কোনো বায়োকেমিস্ট্রির বই, হারবার বলো রিপিংকট বলো, কোনো বইয়ের মধ্যে অ্যাসিড বেস ডিসঅর্ডার নাই, তারপরে ইলেকট্রোলাইট ডিসঅর্ডার নাই, কিন্তু এগুলো আমাদের দরকার। আমি কিন্তু সেগুলোই আমার বইতে সন্নিবেশিত করেছি। সুতরাং আমার বইটা হবে একটা কমপ্লিট, তোমার একদম টোটাল সিলেবাস ওরিয়েন্টেড একটা, মানে তোমার গাইডলাইন তোমাকে দিবে। সেইভাবে তুমি পড়ো, তাহলে মেটাবলিজম কঠিন মনে হবে না, আশা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আপনি এই গাইডলাইনটা আমাদের অনেক কাজে লাগবে। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমাদের যে নিউ এডিশনটা এসেছে এবিসি বায়োকেমিস্ট্রি, এটার সাথে এর আগের এডিশনে মানে 9th এডিশনের কি খুব বেশি ডিফারেন্স আছে কিনা, মানে হ্যাঁ, গুড গুড কোশ্চেন। নিউ এডিশন 10th এডিশনের সাথে 9th এডিশনের অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। এটা দুটো দিক থেকে পার্থক্য, একটা হলো তথ্যগত পার্থক্য, আরেকটা হলো গেট আপ অ্যান্ড সেট আপের মধ্যে কিছুটা পার্থক্য আমরা পেয়েছি আর কি, তো মানে তৈরি করার চেষ্টা করেছি। আমি দেখেছি, আমি যখন বুঝতে পারলাম যে এখন থেকে আন্ডার গ্রাজুয়েটে ইন্টিগ্রেটেড টিচিং শুরু হয়ে গেছে, তার মানে তোমার ফার্স্ট ইয়ারে এসেই একটা ছেলে তার সাবজেক্টগুলোর সাথে ক্লিনিক্যাল মেডিসিনের যোগাযোগটা কোথায় সেই জিনিসটা জানার চেষ্টা করবে, সেইভাবে তাদেরকে পড়ানো হবে। সুতরাং সেই লক্ষ্যটাকে মাথায় রেখে আমি কিন্তু আমার বায়োকেমিস্ট্রির এই টপিকসগুলোকে প্রত্যেকটা মানে টপিকসের সাথে টপিকসটাকে আমি একটু চেষ্টা করেছি তার সাথে ক্লিনিক্যাল কানেকশনটা তৈরি করতে আর কি। তার মানে একটু ক্লিনিক্যাল ফ্লেভার বা ক্লিনিক্যাল টাচ আমি এখানে অ্যাড করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্টের সাথে, প্রত্যেকটা মানে আইডিয়ার সাথে আর কি। তো এইটা একটা পরিবর্তন, যে আমার বইটার মধ্যে অনেক ক্লিনিক্যাল ইনফরমেশন, কিছুটা রেলিভেন্ট ক্লিনিক্যাল ইনফরমেশনগুলো অ্যাড হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমি দেখেছি মোস্ট অফ দা মানে টেক্সট বুক যেগুলা ওয়েস্টার্ন বাইরের লেখা, সেগুলো সবই মানে বাই কলাম, আমি সেটাকে বাই কলাম করেছি। তো বাই কলাম করাতে আমি আমার কাছে অনেক ফিডব্যাক এসেছে, অনেক ডাক্তারের কাছে তো বইটা পাঠিয়েছি, সবাই দেখেছে, এভরিবডি খুব প্রশংসা করেছে যে হ্যাঁ এইবারের বইটা প্রেজেন্টেশনও সুন্দর হয়েছে, তারপরে কন্টেন্টও ভালো হয়েছে। সুতরাং এই দুইটা দিক থেকে আমার এই বর্তমান এডিশনটা 9th এডিশনের চেয়ে অনেক অনেক ডিফারেন্ট। একটা হলো তথ্যগত দিক থেকে পার্থক্য, অনেক বেশি ইনফরমেশন, ইনফরমেশন মানে কি ক্লিনিক্যাল ইনফরমেশন একটু অ্যাড হয়েছে এখানটায়, আর মানে বইয়ের গেট আপ প্রেজেন্টেশন এটা অনেকটা পরিবর্তন হয়েছে। সুতরাং আমি আমার ছাত্রদেরকে বলবো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো, তোমরা হয়তো অনেকে ভুল করে মানে 9th এডিশন বইটা কিনে ফেলেছো, কারণ এটা একটা এক্সাইটমেন্ট। আমার মনে আছে আমি যখন 1978 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, তখন কি এক্সাইটমেন্ট শরীরে, তখন তাড়াতাড়ি গিয়ে পারলে নিউ মার্কেট থেকে সব বই কিনে ফেলি এরকম আর কি। তোমরা হয়তো আজকের দিনটা অপেক্ষা না করে অনেকে হয়তো বই কিনেছো, কেউ কেউ হয়তো 9th এডিশন বইটা কিনেছো। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হইলো, যদি কিনেও থাকো 9th এডিশন, তারপরেও তোমরা 10th এডিশন বইটা কিনবা, কারণ 10th এডিশনের মধ্যে 9th এডিশনের চেয়ে অনেক বেশি মানে ইনফরমেশন আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট হলো 9th এডিশন নয়, তোমরা 10th এডিশন পড়ো। না হয় তোমার 500 টাকা খরচ বেশি হয়ে গেল, এই তো আর কি, 500 টাকা না 400 টাকার মতো। আরেকটা কথা বলি, আমি আমার আমার বাজারে আরো কয়েকটা বই আছে, আর একটা অ্যাসিড বেস ডিসঅর্ডারের এবিজির উপর একটা বই আছে, তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স রিসার্চ মেথোডলজির উপর একটা বই আছে, আরেকটা বই আমি লিখতেছি
হোপফুলি কিছুদিনের মধ্যে আমি পাবলিশ করব। সেটা হলো জেনেটিক্সের উপরে। তারপরে আবার বায়োকেমিস্ট্রির উপরেও কিন্তু আহ, আমার কিছু এসবি এর উপর কিছু বই লেখার চেষ্টা করতেছি। এনিওয়ে, আমার 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 একটা ফিলসফি আছে। আর আমার ফিলসফিটা হলো যে আমি কখনো বইয়ের দাম বেশি রাখি না, খুবই কম, উইদিন রিচ। আমি আমি যে বইটা, আমার 10th এডিশন বইটা এখন আছে, বইটার দাম 500 টাকা, 520 টাকা সম্ভবত। আহ, অনেক অনেক কমের মধ্যে আমি আমার উদ্দেশ্য হলো যে ছাত্ররা বইটা পড়ুক। অননেসেসারি আমার তো দাম বাড়ানোর দরকার নেই, কারণ আমি তো আই এম নট ডিপেন্ডেন্ট অন দি প্রফিট অফ দিস বুক। আমার তো এত প্রফিট করার দরকার নাই, না, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু অনেক দিয়েছে। সুতরাং এই প্রফিট ইজ নট মাই মোটো, আমার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু প্রফিট না। আমার উদ্দেশ্য হলো বইটা সবার হাতে পৌঁছা। সুতরাং খুবই কম দাম। যদি কেউ 9th এডিশন কিনেও থাকো, তবু তোমাদেরকে বলবো যে তোমার 10th এডিশন কিনো, এটা পড়ে অনেক আরাম পাবা, অনেক আরাম, অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এবার হচ্ছে এতক্ষণ তো ফ্রেশারদের অনেক গাইডেন্স দিলেন স্যার, যারা আন্ডার গ্রাজুয়েট আছেন, পোস্ট গ্রাজুয়েট ফ্রেশার। স্যার আমি নিজেও একজন পোস্ট গ্রাজুয়েট ফ্রেশার। আমার নিজের জন্য স্যার আমি লাস্টে হচ্ছে আপনার যে এবিভি তে এবিজির যে ক্লাসটা হয়েছিল হুম সেই হুম হুম। ক্লাসে করেছিলাম স্যার। অসাধারণ ক্লাস ছিল স্যার। মানে আমি পরে হচ্ছে ওয়ার্ডে এসে এসে এখন জিনিসগুলো মিলে মিলে দেখি, যখন হচ্ছে রিপোর্ট গুলা দেখি স্যার। অসম্ভব ভালো একটা ক্লাস ছিল। আমাদের তো স্যার বইটাও দেওয়া হয়েছিল স্যার। হুম। ওই স্যার লেকচারের পিডিএফটা যদি একটু পাইতাম কোন লেকচারের? স্যার। ওই যে এপিডি যে লেকচারটা ছিল ঢাকা ক্লাবে। ও আচ্ছা 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 আচ্ছা। এটা তো আমি পিডিএফ করি নাই আসলে, পিডিএফ করি নাই। তবে এই যে আমার কাছে যে আমার যে এবিজির বইটা আছে, ওই বইটাও তুমি যদি পড়ো তাহলেও হবে। মানে মোটামুটি ওখান থেকে আমার আইডিয়াগুলো ধারণ করেছি। মানে বইটা তো অনেক ভাস্ট, মানে অনেক কিছুই বাস্ট। লেখা আছে। মানে ওই যে শর্ট পিডিএফটা যদি হচ্ছে একটু পেতাম আর কি। মানে শর্ট হলো ওইটুকুই আর কি, যেটা আমি প্রেজেন্ট করেছি, যে ওই জিনিসগুলোই আর কি মোটামুটি একটু একটু পড়তে হবে। আমি একটা কথা বলি, অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড অ্যাসিড এবিজি ইন্টারপ্রিটেশন, এটাকে সবাই ভয় পায়। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে বইটা কি পাবলিশ হয়েছে কিনা। ইয়াস, বইটা 10th এডিশন বাজারে এখন অ্যাভেলেবল। তুমি যাও যেখানে, নীলক্ষেতের যে কোনো দোকানে গিয়ে তুমি পেয়ে যাবে আর কি 10th এডিশন। মানে একদম আজকে থেকেই অ্যাভেলেবল, এটা গতকাল থেকে অ্যাভেলেবল হয়ে গেছে, পেয়ে যাবার, দেখে নেবা। না, গতকাল কিনেছি, একজনকে কিনে বলতেছি গতকাল কিনেছি, গতকাল কিন্তু তুমি গতকাল কিনেছো কি, 10th এডিশন কিনেছো কিনা একটু শিওর হও। এই তো 9th এডিশন দিয়েছে, কারণ তুমি তো অ্যাডভান্স চলে গেছো আর কি। একটু তোমার একটু ফিনান্সিয়াল ট্যাক্সেশন হয়ে গেল আর কি। তুমি একটু দয়া করে তুমি 10th এডিশনটা পড়ো আর কি, 9th এডিশন পড়ো না। 9th এডিশন থেকে 10th এডিশন অনেক ডিফারেন্ট আর কি। স্যার তো এই যেটা বলছিলাম, নতুন নতুন জুনিয়ররা এই সমস্যাটাই পড়ে স্যার। ওরা নীলক্ষেতে যায়, দেখা যায় আগের এডিশন দিয়ে দেয়, যদিও বইটা মাত্র একদিন পরে কিন্তু আসতেছে। ওরা এই ইনফরমেশনটা গোপন করে ওদেরকে আগের এডিশনটা দিয়ে দেয় স্যার। এগুলো তো এই যে ব্যবসায়ী, নীল ক্ষেত্রে ব্যবসায়ী, এগুলো তো করবে, এগুলোর স্ট্যান্ডার্ড তো আর তোমার আমার মতো না। কি আর, ওদের তো ব্যবসাটা হলো আসল আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে সবাই কিন্তু এই এবিজি এবং অ্যাসিড বেস ডিসঅর্ডারকে ভয় পায়। আমি আমি অনেক ভালো ভালো ফিজিশিয়ানের সাথে কথা বলেও দেখেছি, তারা এটাকে খুব ভয় পায়। কিন্তু আমি এই অ্যাসিড বেস ডিসঅর্ডারের সাথে রিলেটেড, এবিজির সাথে রিলেটেড যে বইগুলো আমি সবগুলোই পড়েছি, আমার কাছে প্রথম এটা খুবই কঠিন লাগতো। কেন কঠিন লাগতো কথাটা আমি বলি। আমি দেখেছি এই অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড এবিজির ডাটা ইন্টারপ্রিটেশন এর জন্য যতগুলো বই আমি পড়েছি, আমি কোনো বইকে আমি পূর্ণাঙ্গ বই হিসাবে আমি পাই নাই। বলতে পারো এটা মেডিসিন, ডেভিডসন, হ্যারিসন, কারেন্ট মেডিকেল ডায়াগনোসিস, তারপরে তোমার পিডিয়াট্রিক্স, হোক না যে কোনো বই হোক, আমি কোনো বইয়ের মধ্যে এই অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড এবিজি পূর্ণাঙ্গভাবে আলোচনা করা নাই। এই নাই বিধায় কোনো একটা পার্টিকুলার বই পড়ে কেউ এবিজি বুঝে না, কেউ অ্যাসিড বেস ডিসঅর্ডার বুঝে না। আর বুঝে না বলে জিনিসটাকে একটা হরর শো বলে তারা মনে করে, কঠিন ব্যাপারটা মনে করে। যেই ফেজটা আমি নিজেও অতিক্রম করেছি, কিন্তু আমার মধ্যে একটা ডিটারমিনেশন ছিল যে আমি এটার শেষ দেখব। এবং আমি এটার পিছনে অনেক প্রচেষ্টা, আমার অনেক চেষ্টা গেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আমি কত বই যে পড়েছি, কত আর্টিকেল পড়েছি অ্যাসিড বেস ডিসঅর্ডারের উপরে, অনেক। প্রত্যেকটা বই থেকে আমি নতুন নতুন তথ্য নিয়েছি। এই সমস্ত বইয়ের সমস্ত তথ্যগুলোকে একত্র করে
তখন আমি এটাকে ক্রনোলজি করেছি, যে এটা আগে পড়তে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে ইন্টারপ্রিটেশনে যাইতে হবে। এই যে তোমার কনসেপচুয়াল সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা, পূর্ণাঙ্গ সিকোয়েন্স তুমি তো কোনো একটা বইতে পাবা না। পাই না বলি কিন্তু আমাদের কাছে এটা কঠিন লাগছে। কিন্তু আমি যখন কমপ্লিট সিকোয়েন্সটা পাইলাম, দেখলাম যে এটা একটা ম্যাথামেটিক্স, খুবই বেসিক একটা ম্যাথামেটিক্স ফর ইন্টারপ্রিটেশন অফ দি এবিজি। এই জিনিসটি আমি আমার এই ছোট্ট বইটার মধ্যে দিয়েছি, যে একটা টোটাল কনসেপচুয়াল সিকোয়েন্স অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। এই বইটা যদি কেউ মনোযোগের সাথে পড়ে, কোন একজন ডাক্তার মনোযোগের সাথে পড়ে, আমি জানি যে ডাক্তারটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে আছে, পোস্ট গ্রাজুয়েট কোর্সে আছে, তার মাথা তো জ্যাম হয়ে আছে, তার পক্ষে সম্ভব নয় এটাকে এত স্মুথলি পড়া। পরবর্তীতে অবসর সময়ে যদি কেউ এটাকে পড়ে মনোযোগের সাথে, না বুঝার কোনো কারণ নেই, কিছু ক্লাস টাস করতে হবে, হয়ে যাবে। সুতরাং এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা আসলে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এটা শেষ দেখব, এবং এটা আমি মোটামুটি এখন একটা ফ্রেমে দাঁড়া করাইছি, যে ফ্রেমটা বুঝলে যে এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড এবিজি ডাটা ইন্টারপ্রিটেশন, কোনো সমস্যা হবে না। এবং আমি আমার এই ছোট্ট বইটার মধ্যে কিন্তু প্রায় 60 থেকে 70টা না 75টা সিনারিও, ক্লিনিক্যাল সিনারিও দিয়েও কথা বলেছি। সুতরাং পড়লে পারবে আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের ফ্রেশারদের বলছি, স্যারের কাছে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা মাইক অন করে করতে পারেন অথবা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন। হয়তো ওরা নতুন জন্য কোশ্চেন করছে না সেরকম ভাবে, আর আপনি তো অলরেডি ইনবক্সে কোশ্চেন করছে, মানে চারটে কোশ্চেন করছিল আর কি। আচ্ছা, সেগুলো অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, যেগুলো হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই বায়োকেমিস্ট্রি নিয়ে অত্যন্ত সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সময় বের করে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো সেশন পাবো আপনার। এখন যে বায়োকেমিস্ট্রি গাইডলাইন সেশন পেয়েছে, আশা করি আমরা এই যে অ্যাসিড বেস বা হচ্ছে এবিজির মতো ভাইটাল ক্লাস পাবো ইনশাআল্লাহ আপনার। কি লিখলো যে বায়োকেমিস্ট্রির জন্য শুধু আপনার বইটা পড়লে কি হবে? আমি এজ এ রাইটার আমি তো এই দাবি করবই। শোনো, আমি একজন শিক্ষক রাইটার হিসেবে এই দাবি তো আমি অবশ্যই করব, যে তুমি যদি শুধু আমার এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়ো চলবে। এই জন্য চলবে যে আমি এই বইটা লিখেছি দুইটা গ্রুপকে টার্গেট করে। একটা গ্রুপ হলো আন্ডার গ্রাজুয়েট গ্রুপ, তোমরা আজকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো। আরেকটা গ্রুপ হবে আমার পোস্ট গ্রাজুয়েট গ্রুপ, যারা নাকি এমবিবিএস পাশ করার পরে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে। সেইখানেও কিন্তু বায়োকেমিস্ট্রির অনেক প্রশ্ন থাকে। তবে খুব স্বাভাবিক যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে সমস্ত বায়োকেমিস্ট্রির প্রশ্ন থাকে, যখন এই ছেলেটা ডাক্তার হওয়ার পরে, মেয়েটা ডাক্তার হওয়ার পরে কোনো একটা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ঢুকবে, তার জন্য বায়োকেমিস্ট্রির প্রশ্নগুলা বা কনসেপচুয়াল ফ্রেমগুলো আর একটু হায়ার। তো সেইগুলো আমি এখানে ঢুকানোর চেষ্টা করেছি। সুতরাং তোমার এই আমার এবিসি বায়োকেমিস্ট্রি বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে বায়োকেমিস্ট্রির, এই এই সবগুলোও তোমার দরকার নাই। এই জন্যই বলছি যে ম্যাডামদের, টিচারদের ক্লাস ফলো করবো, তারা কোন জিনিসগুলো পড়ায় সেই জিনিসগুলো শুধু আমার এবিসি বই থেকে পড়বা। আমি অনেস্টলি দাবি করব যে এই এবিসি মেডিকেল বায়োকেমিস্ট্রি বইটা তোমার জন্য যথেষ্ট। তবে তবে আমি কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হলো আমার বইটা কিন্তু 3 ডাইমেনশনাল চটকদারি কোন ছবি টবি এগুলো কিন্তু নাই। কারণ এগুলো করতে গেলে বইয়ের দাম অনেক বেড়ে যায়। সেইগুলোর জন্য তোমার কি বলে, তোমার লিপিন কোড একটা বই আছে বায়োকেমিস্ট্রি। তুমি বিভিন্ন ছবি যদি মনে করো, একটু কালার্ড ছবি দেখতে চাই, একটু 3 ডাইমেনশনাল ছবি দেখতে চাই কোনো একটা ইস্যুর উপরে, তাহলে তোমার লিপিন কোড বইটাকে পাশাপাশি রাখো, পাশাপাশি রেখে ছবিগুলো ওই বই থেকে দেখো, আর কন্টেন্টগুলো তুমি এবিসি থেকে পড়ো। আমি মনে করি তোমার তোমার মানে মেইন ফোকাসটা রাখো ওভার দ্য এবিসি বায়োকেমিস্ট্রি, আর তোমার লেফট সাইডে লিপিন কোডের বইটা রাখো। এনাফ, এনাফ।
ফর ইউ। স্যার, একজন কোশ্চেন করেছে, সে এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তার প্রবাবলি প্রফ হবে অক্টোবরে, এখন কি তার 10th এডিশন বইটা পড়ার দরকার আছে কিনা? হ্যাঁ, দরকার আছে। প্রফ হবে অক্টোবরে, দেরি আছে তো। সুতরাং এখনো তো তোমাকে কিছু কিছু জিনিস পড়তে পারো, কোনো অসুবিধা নেই। পড়ো, পড়ো, কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। কি যেন একটা প্রশ্ন করছে একটা ছেলে, কি মেডিকেলের শব্দ ভেঙে পড়া, কি যেন একটা প্রশ্ন করলো। জি স্যার, কি শব্দ সে কি ভেঙে পড়া। বুঝাতে চাইলো? স্যার আমরা অনেক সময় অ্যানাটমিতে এরকম দেখি যে সাপোজ দুইটা, আমি যদি বায়োকেমিস্ট্রি বলি, বায়ো মানে জীবন, কেমিস্ট্রি মানে রসায়ন, জীবনের রসায়ন। তো এরকম অনেক সময় অ্যানাটমিতে আমরা কিছু শব্দ ভেঙে পড়ার দরকার হয়, যেটা অ্যাকচুয়ালি না, বায়োকেমিস্ট্রির সাথে কতটুকু এটা রিলেটেড। এটা তো এটা তো তুমি থাকবে, যে কোনো একটা শব্দের অর্থ বুঝতে হলে ভেঙে ভেঙে বুঝতে হয়। তবে এরকম ভেঙে ভেঙে বোঝার মতো শব্দ বাক্যে খুব বেশি নাই, মনে হয় না ওরকম খুব বেশি আছে। না, এগুলা এগুলা প্রশ্ন তোমার মাথায়, যদি পড়ালেখা শুরু করলে এগুলা প্রশ্ন মাথা থেকে চলে যাবে একদিন। এগুলা কোনো প্রশ্ন না, এগুলা সিলি বিষয়। পড়াশোনা করো, বইটা পড়ো। আমার বক্তব্য হলো, ভয় পাওয়ার কিছু নাই। তুমি প্রথমেই বড় বড় বই পড়বা না, তাহলে তুমি ভয় পেয়ে যাবা। তুমি আমার এই এবিসি দিয়ে শুরু করো। আর প্রথমেই তোমাকে যে চ্যাপ্টারটা পড়াবে সেটা হলো বায়োফিজিক্স নামে একটা চ্যাপ্টার আছে আর কি। যে বায়োফিজিক্স চ্যাপ্টারটা কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কি বলে বায়োকেমিস্ট্রি টেক্সট বইতে তুমি এটা পাবা না, পাবা না, আমি বলে দিলাম, পাবা না। কিন্তু আমি বিভিন্ন বই থেকে পিসপিল 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 করে তথ্য সংগ্রহ করে আমি কিন্তু যে প্রথম চ্যাপ্টারটা যে বইটার মধ্যে লিখেছি, সেই চ্যাপ্টারটা হলো গেটওয়ে টু বায়োকেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে লিখেছি। এটা পড়লেই তোমরা বুঝতে পারবে, পড়লেই বুঝতে পারবে, কঠিন কিছুই না। পড়ো, এই চ্যাপ্টারটার জন্য খুবই দরকার। তারপরে অ্যাসিড বেস চ্যাপ্টারের জন্য আমার বইটা পড়তে হবে, ইলেকট্রোলাইটের জন্য আমার বইটা পড়তে হবে, কারণ আমি এগুলো খুব যত্নের সাথে লিখেছি। এবং এই ফার্স্ট এডিশন থেকে আজকে 10th এডিশনের মধ্যে মানে নিরন্তর মানে ডেভেলপমেন্ট করে লিক প্রুফ করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি মানে কারেক্ট করার চেষ্টা করেছি। ধীরে 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 তার মানে কি বলে, তুমি যদি কোয়ালিটির দিক থেকে চিন্তা করো, ফার্স্ট এডিশন থেকে 10th এডিশনের মধ্যে ডেফিনেটলি প্রতিটি এডিশনে তার কোয়ালিটি ইমপ্রুভ করেছে। লেখা আরো সহজ করেছি, কঠিন বাক্যগুলোকে আরো একটু সহজ করেছি। সুতরাং এটা তো হবেই। লেটেস্ট এডিশন 10th এডিশন সবাই পড়বা, দেখবে অনেক সহজ লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাংলাদেশে প্রত্যেকে এমবিবিএস স্টুডেন্টে পড়ে, ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার আপনি লিপিং কোড বায়োকেমিস্ট্রির কথা বলছেন, তো স্যার বর্তমান সময়ে তো নেটে প্রচুর 3D ডাইমেনশন পিকচার পাওয়া যায় আর কি। সেক্ষেত্রে বায়োকেমিস্ট্রির পাশাপাশি মানে মানে আমি যদি অনলাইন রিসোর্স ইউজ করি, এটা স্যার কতটুকু ইফেক্টিভ হবে স্যার? আমি ব্যক্তিগতভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রদেরকে অনলাইন রিসোর্স ইউজ করতে খুব উৎসাহ দেই না এই জন্য, অনলাইন রিসোর্সগুলোর অথেন্টিকেশন কম। এটা কার তথ্য, কোত্থেকে পাইলা, এই প্রশ্নটা যখন করবে একজন শিক্ষক ছাত্রটাকে, সে কিন্তু জবাব দিতে পারবে না। সে বলবে যে আমি তো অনলাইন থেকে পেয়েছি। এটা কিন্তু একটা ভেগ কথা, খুবই ভেগ। তার চেয়ে বরং আমার মনে হয় যেই রিসোর্সটাকে আমার টিচাররাও ব্যবহার করে, আমার টিচাররাও ডিপেন্ড করে, লিপিন কোটের বইটা সারা পৃথিবীতেই এটা করে, আমি মনে করি সেটা উপর ডিপেন্ড করাটাই বোধহয় বেশি ভালো আমাদের এই নতুন ছাত্রদের জন্য আর কি। কারণ অনলাইন ম্যাটেরিয়াল থেকে কোনো একটা ভুল তথ্য যদি চলে আসে, সেই ভুল তথ্য কিন্তু আমার এই নতুন ছাত্ররা এটাকে ফিল্টার করতে পারবে না। আমি যদি একটা অনলাইন ম্যাটেরিয়াল থেকে কোনো তথ্য নেই, আমি সেটা দেখি, আমি কিন্তু ফিল্টার করতে পারবো যে এই তথ্যের এই পোর্শনটা আমাকে ডাউটফুল লাগতেছে, এই পোর্শনটা আমার কাছে সত্য মনে হচ্ছে না। কারণ অনলাইন ম্যাটেরিয়ালের তো আসলেই কোনো ইয়ে থাকে না, মানে কি বলে, এটার অথেন্টিকেশন নিয়ে কোশ্চেন তুলতে পারে যে কেউ। সুতরাং বইটাই রাখা ভালো। অনলাইন, এইসব অনলাইন টনলাইনের দিকে যাওয়ারই দরকার নেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রদেরকে আমি বলবো এসব অনলাইনে যাওয়ারই দরকার নেই। এবং অনলাইনে তো সব টিউটোরিয়ালও পাওয়া যায়। কিন্তু আমি কি আমার একটা ছাত্রকে বলবো তুমি শুধু ছাত্রদের ক্লাস করে, ম্যাডামদের ক্লাস করার দরকার নাই, শুধু অনলাইন ম্যাটেরিয়াল ডাউনলোড করে পড়ো? জি ভাই, আমার গ্রামের বাড়ি নরসিংদী। তুমি কেন ইন্টারেস্টেড হইলা, কেমনে বুঝতে পারলা, আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড থেকে কি জানতে পারলা, বুঝতে পারলা যে আমি নরসিংদী বাড়ি? হঠাৎ প্রশ্নটা কেন আসলো?
তোমার বাড়িও নরসিংদী। কোথায় পড়ো? তুমি কোন মেডিকেল কলেজে পড়তেছো এখন? চান্স পেয়েছো কোথায়? স্যার আমাদের যে আপনি হচ্ছে যে লিপিং কর থেকে ফিগার গুলার অ্যানিমেশন গুলার এই টাইপের ছবির কথা বললেন, তা আমাদের দেখা যায় যে হচ্ছে রিটেন যখন আমরা অ্যান্সার দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে অ্যানাটমি ফিজিওলজিতে দেখা যায় যে কোশ্চেনের সাথে যখন আমাদের মানে ফিগার তো দিতেই হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রিতে ফিগার দিলে মার্কস বেশি আসবে কিনা, বা মানে আমাদের প্রেজেন্টেশনটা কিরকম হলে আমাদের মার্কসটা রিটেনে আরো ভালো করা যায়, এই নিয়ে যদি একটু বলতেন। স্কলারশিপ নিয়ে হাসানিয়া মিশন মেডিকেল কলেজে চান্স পেয়েছে, পড়তেছো ভালো। ও হ্যাঁ, না এটা তো খুবই প্রাচীন একটা কথা। এটা শুধু মেডিকেল কলেজে কেন, যে কোনো পরীক্ষার মধ্যেই আমি যখন কোনো একটা প্রশ্নের উত্তর দিব, সেই প্রশ্নের উত্তরটা লেখার পাশাপাশি আমি যদি কোনো ছবি থাকে ছবি দিতে পারি, কোনো একটা ডায়াগ্রাম থেকে ডায়াগ্রাম দিতে পারি, কোনো একটা ফ্লো চার্ট থেকে ফ্লো চার্ট দিতে পারি। হ্যাঁ, দিতেই হবে। কারণ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যেমন ধরো যে ডায়ুরেটিক্স খেলে কিভাবে পলিইউরিয়া হয়, ডায়ুরেটিক্স কেন পলিইউরিয়া করে, আমি কিন্তু ডায়াবেটিস কিভাবে পলিইউরিয়া করছে আমি কিন্তু, হ্যাঁ, এক প্যারাগ্রাফ লিখতে পারি। কিন্তু আমি যে একটা ফ্লো চার্ট করে দিতে পারি, যে এটা হলে এটা হয়, এটার পরে এটা হয়, ওটার পরে ওটা হয়, ওটার পরে ওটা হয়, তারপরে পলিইউরিয়া হয়, আমি যদি বলি, তাহলে কোনো এক্সামিনার তোমার টেক্সট পড়তে যাবে না। প্রত্যেকটা এক্সামিনার তোমার ফ্লো চার্টটা দেখবে, দেখে যদি দেখে যে ওকে ফ্লো চার্টটা কারেক্ট, তোমার টেক্সট না পড়েও তোমাকে 10-এ 10 দিয়ে দিবে। সুতরাং ফ্লো চার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফিগার খুব ইম্পর্টেন্ট। এটা থাকলে এটা অবশ্যই আগে দিবা। ফ্লো চার্টটা দিকে ফিগারটা দিয়ে তারপরে আমার টেক্সটটাকে যদি একটু শর্টও করে ফেলি, কোনো আসা যায় না, কোনো সমস্যা হয় না, কিন্তু ফিগারটা থাকলে অবশ্যই দেবো আমি। থ্যাংক ইউ স্যার। আজকে মনে হয় আমাদের সব কোশ্চেনের অ্যান্সার অলরেডি স্যার দিয়ে দিয়েছে, আর মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। আপনার হচ্ছে এন্ডিং সেশনে যদি আপনার কিছু বলার থাকে আমাদের সবার জন্য। ঠিক আছে, তোমরা যারা মানে আমাদেরকে শুনতেছিল সবার জন্য আমাদের আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আবারও তোমরা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যে মেডিকেল জার্নি জীবনটা শুরু করেছো, সেটার জন্য আমি তোমাদের মেধার স্বাক্ষর রেখেছো, এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তবে একটা কথা বলে শেষ করি, সেটা হলো আমি কিন্তু শুরুতে বলেছিলাম তুমি আগামী দিনের একজন চিকিৎসক, এবং আজকের দিনের একটা ছাত্র যখন নিজেকে আগামী দিনের চিকিৎসক ভাববে, সে কিভাবে ভাববে সেটা আমি বলেছি, যে তুমি তোমার দুইটা ফেজ থাকবে, একটা আন্ডার গ্রাজুয়েট ফেজ আর একটা পোস্ট গ্রাজুয়েট ফেজ। আমি একটা কথা আজকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে তোমাদেরকে উদ্দেশ্যে বলে যাই, পৃথিবীর সকল দেশে চিকিৎসক হওয়ার, বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার যে যাত্রাটা, যে জার্নিটা, এটা কিন্তু অনেক লম্বা জার্নি, এটা কিন্তু শর্টকাট কোনো জার্নি না। একজন ভালো চিকিৎসক হওয়ার যে জার্নি, এটা কোনোদিন শর্টকাট জার্নি হতে পারে না, এটা একটা লং জার্নি। এটা পৃথিবীর সকল দেশে, শুধু আমার বাংলাদেশে না। তুমি 5 বছরে এমবিবিএস পাশ করবা, তারপরে অ্যানাদার 5 to 6 or 7 ইয়ার্স তোমাকে স্পেন্ড করতে হবে ফর পোস্ট গ্রাজুয়েশন। সো ইটস এ ম্যাটার অফ 12 বছর প্রায়। কিন্তু এই 12 বছর পরে তুমি যা হইবা, তুমি কিন্তু একটা গ্লোবাল প্রোডাক্ট হয়ে যাবা, একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হয়ে যাবা। গ্লোবাল মার্কেটে তুমি একটা গ্লোবাল প্রোডাক্ট হবা। সুতরাং আমার একটা অ্যাডভাইস তোমাদের কাছে রইল, এই 12 বছরের জার্নিটাকে সামনে রেখে কখনো হতাশ হবা না, হতাশাকে নিজের জীবনে স্থান দিবা না। তোমার সাথের ছেলেটা হয়তো 4 বছরের মাথায় বুয়েট থেকে পাশ করে ভালো একটা চাকরি করে বেশ শান-শৌকত জীবন যাপন করছে। তোমার চোখের সামনে তোমার বন্ধু হয়তো গ্রাজুয়েশন পাশ করে মানে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ কাটারে
গিয়ে ওরা পুরা বেনজির হয়ে গেছে কথার কথা। ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স। তোমার প্রফেশনের সাথে অন্য কারোর প্রফেশন যায় না। তোমার প্রফেশন টোটালি আলাদা। আমি আবারও বলছি, পৃথিবীর সকল দেশেই এটা একটা লম্বা জার্নি, এবং অ্যাট দি এন্ড অফ দ্যাট জার্নি তুমি কি পাবা? তুমি একটা গ্লোবাল মার্কেটের গ্লোবাল প্রোডাক্ট হয়ে যাবা। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় তুমি মানে ফিট, একদম ফিট। সুতরাং কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না, হতাশায় ভুগবা না। তবে হ্যাঁ, আমি আবার পাশাপাশি এটাও বলি, তুমি সবকিছু জীবনের সবকিছুকে বাদ দিয়ে কিন্তু শুধু যে মানে লেখাপড়া করবে, আমি কিন্তু তাও বলি না। আমার ফ্যামিলিতে কিন্তু 5-6 জন ডাক্তার আছে, আমার ঘরেই আমরা 4 জন ডাক্তার। আমি ডাক্তার, আমার বউ ডাক্তার, আমার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, 4 জন আছে। এরপরে আমার আত্মীয় স্বজনের মধ্যে আরো 4 জন আছে, এবং 4 থেকে 5 জন এখন ওই যে এই তো কি বলে ডক্টর ফাতেমার মতো পার্ট 1 পাস করে ট্রেনিং ফেজে আছে। আমি কিন্তু আমি কিন্তু কাউকে এই কথা বলি না যে লেখাপড়া কি বলে সবকিছু বাদ দিয়ে শুধু লেখাপড়া করে, এটা কিন্তু কখনোই বলি না। আমি প্রত্যেককে বলছি সময় মতো বিয়ে করে ফেলবা, প্রেম করতে চাইলে প্রেম করে ফেলবা, বাচ্চা নিতে চাইলে বাচ্চা নিয়ে ফেলবা, মানে কোনো কিছু আটকায় রাখবা না। কারণ এগুলো কিন্তু জীবনের একটা অপরিহার্য অংশ। তুমি একটাকে বাদ দিয়ে আটটা করলে তো জীবন চলবে না। হ্যাঁ, আমি 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 বিয়ে করব, আমি একটা মানে সংসারে ঢুকবো, আমি বাচ্চা কাচ্চার মা হব, বাবা হব, এগুলো তো জীবনের অংশ। তো কাজে বাদ দিয়ে না। তো এগুলো চলবে, সবই চলবে, সময় লাগবে, হবে। ধৈর্য হারাবা না, হতাশ হবা না, অন্যের সাথে নিজেকে তুলনা করবা না। তুমি শুধু তোমার সাথে তোমাকে তুলনা করবা, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবা, সবকিছু সাইমালটেনিয়াসলি চালিয়ে যাও, লক্ষ্যটা সামনে রাখো। 1 দিন না হলে 2 দিন লাগবে, 2 দিন লাগলে 3 দিন লাগবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য 4th ডে ইউ উইল বি এ গুড ডক্টর। তুমি তোমার জীবনের লক্ষ্যে, স্বপ্নকে তুমি টাচ করতে পারবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আর এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের এত সুন্দরভাবে এত গুছানো একটা গাইডলাইন দেওয়ার জন্য। আর ডিএনএ মেডিকেল মার্টকে ধন্যবাদ স্যারের এই সেশনটা করে পেশেন্টদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, স্যারের গাইডলাইন শোনার। এন্ড ডিএনএ মেডিকেল মার্ট সম্পর্কে যদি আমি পেশেন্টদেরকে বলি, এই যে তোমরা এখন যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের এখন বই কেনার দরকার হবে, তোমরা স্বাভাবিকভাবে হচ্ছে নীল খেতে যে বই কিনতে যে অনেক সময় প্রতারণার শিকার হও। অনেক সময় যে যেমন স্যারের আগের এডিশনটা তোমাদেরকে না জানায় অলরেডি দিয়ে দিয়েছে, বা অনেক সময় হচ্ছে অনেক যেটা বইয়ের প্রাইস তার থেকে অনেক সময় বেশি প্রাইস রাখে পেশাদারদের কাছ থেকে। তো তাদের জন্য ডিএনএ মেডিকেল মার্ট একটা মেডিকেল স্টুডেন্টেরই এটা একটা অনলাইন শপ আছে, এটাতে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবা। আমাদের হচ্ছে অফলাইন শপ আছে, তোমরা এখানে এসে দেখে বই কিনতে পারবা। এখানে মেডিকেল বই বাদেও মেডিকেলের যাবতীয় ইকুইপমেন্ট এখন থেকে শুরু করে ওটিডিএস থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট বক্স থেকে শুরু করে সবকিছুই তোমরা এখানে পাবা। তো তোমাদের যে কোনো দরকার হলে ডিএনএ মেডিকেল মার্টের অনলাইন পেজ আছে, সেখানে নক করতে পারো। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর স্যারের যেই মূল্যবান যে কথাটা, ডিপ্রেশন থাকা যাবে না, মানে আমাদের কিন্তু ডিপ্রেশনের শেষ নাই। তুমি এখন হয়তো কোনো কার্ডে ফেল করে ডিপ্রেশনে যাবা, বা হচ্ছে টার্মে ফেল করে ডিপ্রেশনে যাবা, বা প্রফে ফেল করে হচ্ছে অনেক সময় ডিপ্রেশনে যাবা। এন্ড ডিপ্রেশনে যাওয়াটাই হয়তো স্বাভাবিক, কারণ আমরা সবসময় আমাদের নিজেদের সাথে নিজেদের কম্পেয়ার করি না, আমরা কম্পেয়ার করি হচ্ছে অন্যদের সাথে আমাদের নিজেদের কম্পেয়ার করি, যার জন্য আমাদের মধ্যে ডিপ্রেশনটা বেশি কাজ করে। আর একটা ডাক্তারের লাইফে আমার মনে হয় ডিপ্রেশনের শেষ নাই, মানে পোস্ট গ্রাজুয়েশন লাইফেও তোমার পাস করার পরেও ডিপ্রেশন, মানে সবসময় তোমার মাঝখানে একটা ডিপ্রেশন থাকবে। তো অন্যের সাথে কম্পেয়ার না করে নিজের সাথে নিজের কম্পেয়ার করো, নিজে কিভাবে একজন ভালো ডক্টর হওয়া যায়, গুড ডক্টর হওয়া যায়, সেই চেষ্টা করো। তোমার নিজের স্বপ্ন পূরণ করো বা আমার স্বপ্ন পূরণ করো। আজকে আমরা ইনশাল্লাহ স্যারের আরো সেশন পাবো। আর আমি নিজের জন্য বলবো আর কি, যে আমাদের পোস্ট গ্রাজুয়েট যারা ট্রেনিং আছি তাদের জন্য যারা স্যারের কোনো একটা সেশন আমরা পাই, স্যারের এরকম ফার্স্ট ইয়ারতে যেরকম গাইডলাইন দিয়েছেন, আমাদের জন্য যারা স্যার এরকম গাইডলাইন দেন, কোন একটা সেশন যেন আমরা স্যারের সামনে পাবো ইনশাল্লাহ, আশা করি। স্যারের কাছে রিকোয়েস্ট। মুসা, তোর কিছু বলার আছে? আজকে আমরা প্রোগ্রাম একদম শেষের দিকে, জাস্ট একটা কথাই বলবো। আমরা যখন মেডিকেল লাইফে আসছিলাম, আমরা স্যারের গাইডলাইন পাই নাই, এইভাবে কোনো গাইডলাইন পাই নাই, স্যারের বই পাইছিলাম। এখন যারা জুনিয়র আসছে তারা স্যারের বই তো পাচ্ছেই, স্যারের গাইডলাইনও পাচ্ছে,
ইনশাল্লাহ স্যারের ক্লাসও পাবে। তো আমার মনে হয় এই যারা নতুন জুনিয়র আসলো দে আর ভেরি লাকি যে তারা একই সাথে স্যারের টোটাল রিসোর্সটাকে, স্যারের টোটাল যেভাবে একটা স্টুডেন্ট একটা মেন্টর থেকে যতগুলো রিসোর্স নিতে পারে, আমার মনে হয় সবগুলো রিসোর্স তারা স্যারের কাছ থেকে নিতে পারবে। সো আই এম ফিলিং সামওয়াট জেলাস দ্যাট নতুন জুনিয়ররা আসলে এত সুবিধা পাচ্ছে আর কি। সো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এই সময়টা ম্যানেজ করার জন্য স্যার। আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে পাবো, আপনার গাইডলাইন পেলাম, আপনার ক্লাসও পাবো ইনশাল্লাহ। তো স্যার আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করি স্যার, অনেক অনেক ওকে ধন্যবাদ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। নরসিংদী মনোহরদী বাড়ি বাপু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।